তো পোলার নন পোলার বন্ডের ক্ষেত্রে ভাল্লুকটা সে কিন্তু এখানে কিন্তু পুরো ইলেকট্রন ডেন্সিটি নিয়ে চলে যাচ্ছে নিজের দিকে, অটোমেটিক্যালি কিন্তু নেগেটিভ চার্জটা তার ক্ষেত্রে পুরো অ্যাকুমুলেটেড রয়েছে, মানে পুরোপুরি এটা আয়নিক ক্যারেক্টার, এটা আয়নিক নেচারের এটা হয়ে গেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার। পোলার নন পোলার ব্যাপারটা 1.7 এর উপরে হলেই কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রিডমিনেন্টলি দেখা যায়। 2.2 এর উপরে তো পুরোপুরি আয়নিক, 1.7 এর উপরে অনেক বেশি আয়নিক ক্যারেক্টার দিকে চলে আসছে আস্তে আস্তে। তো আমরা যদি এখানে দেখি তাহলে 1.7 এটা হচ্ছে 1.7। তো এর আগে 0.4 এখানে কিন্তু খুবই নন পোলার টাইপের নেচার, একদম পোলারিটি কম। 1.7 সেখানে কিন্তু 50% আয়নিক 50% কোভালেন্ট ক্যারেক্টার, দুটো 50-50 হয়েছে। কিন্তু এটা দেখ 2.2 এর পরে 2.2 এর পরে চলে গেছে 2.2, এখানে 2.2, তারপরে এইখানে 100% আয়নিক ক্যারেক্টার এরকম ধরনের চলে এসছে। তো তার মানে আস্তে আস্তে 0 থেকে 0.4, এটা হচ্ছে 0.4, সেটা তাহলে নন পোলারের পরে তারপরে পোলার আসছে 1.7 হচ্ছে, এটা কিন্তু 50-50 হয়ে গেছে। তারপর থেকে আয়নিক ক্যারেক্টারটা বাড়ছে এবং আয়নিক ক্যারেক্টারটা বাড়তে বাড়তে একেবারে ডিফারেন্সটা যদি 3.3 এরকম হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে আয়নিক ক্যারেক্টারটা ম্যাক্সিমাম 100% আয়নিক ক্যারেক্টার বলছে। 100% আয়নিক ক্যারেক্টার হবে কি না হবে সেটা পরের ব্যাপার, আমরা সেটা পরে এই নিয়ে ভাববো। কিন্তু এখানে কিন্তু বেশিরভাগই পোলার ক্যারেক্টার হচ্ছে মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার। এখানে এদিকে যত যাচ্ছে আয়নিক ক্যারেক্টারটা আস্তে 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 বাড়ছে এবং এখানে 100% আয়নিক ক্যারেক্টার হয়ে যাচ্ছে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যত বাড়ছে। এটা ঘটনা যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা যত বাড়তে থাকবে তত আয়নিক ক্যারেক্টারটা বেশি বেশি করে জেনারেট করবেই, স্বাভাবিক ব্যাপার। তো আমরা সেই গ্রাফ দিয়ে সেটাকে বোঝালাম যে আয়নিক কখন, পোলার কোভ্যালেন্ট কখন, কোভ্যালেন্ট কখন। এইবার দেখ যে আমি তোকে জিজ্ঞাসা করছি যে একটা প্রশ্ন, নিটেরই কোশ্চেন, calculate the percentage of ionic character of carbon chlorine bond in CCl4 if the electronegativity of carbon হচ্ছে 2.5 and chlorine হচ্ছে 3 রেসপেক্টিভলি। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট হবে দেখে বল, আমি জানতে চাইছি। ঝটপট বলো, ঝটপট, বেশি সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি করতে হবে। অপশন এ বলেছে। তো সিম্পল ক্যালকুলেশন আমি একটু আগেই বলেছি, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার 16 ইন্টু এক্স এ মাইনাস এক্স বি, মানে এটা ডিফারেন্সটা হচ্ছে 0.5 প্লাস 3.5 ইন্টু ডিফারেন্সটা হচ্ছে 0.5 তার স্কোয়ার, এক্স এ মাইনাস এক্স বি স্কোয়ার। এটা করলে মোটামুটি পার্সেন্টেজে 8.875 কাছাকাছি আসবে, এরকম আসবে। তো ঠিকই বলেছে। তাহলে আমি কি হ্যানি স্মিথ ইকুয়েশন কিন্তু আমার ছোট্ট নোটবুকে যেটা রাখার কথা সেখানে কিন্তু আমি লিখে রাখবো। তো হ্যানি স্মিথ ইকুয়েশন দিয়ে কিন্তু আমাদের অঙ্ক দিতে পারে, একেবারে কয়েক সেকেন্ডের ব্যাপার, ঝটপট হয়ে যাবে। তো এরপর দেখ ইজি, এর জন্য আমি 10 সেকেন্ড সময় বড় যে দিতে পারি নিটের স্টুডেন্টের জন্য। হুইচ কন্টেন্স আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডস, দু রকমেরই বন্ড আছে এর মধ্যে, কোন কম্পাউন্ডটায়, কোন অপশনটায় দু রকমেরই বন্ড আছে? অপশন সি
পটাশিয়াম সায়ানাইড কে প্লাস সিএন মাইনাস, আর সিএন এর মধ্যে সি ট্রিপল বন্ড এন, এদের মধ্যে আয়নিক আছে আর এটাতে কোভ্যালেন্ট আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড Na প্লাস OH মাইনাস, আর OH এর মধ্যে OH এখানে কোভ্যালেন্ট রয়েছে। তো সব মিলিয়ে এটা কিন্তু অপশন সি হবে। সিতে দুটো কম্পাউন্ডই যে রয়েছে তার মধ্যে কোভ্যালেন্ট এবং আয়নিক বন্ড দুটোই আছে, বোথ প্রেজেন্ট। নেক্সট, জলদি বল, একদম 10 সেকেন্ড টাইম দেওয়া যেতে পারে। আমি এর প্রসঙ্গে বলেছি অপশন সি। অপশন সি, সিমিলার ইলেকট্রোনেগেটিভিটি। সিমিলার ইলেকট্রোনেগেটিভিটি একদম ঠিক। আমরা এই কথা আলোচনা করেছি কন্ডিশনে, তার মানে ওইভাবে পড়তে হবে, যেভাবে আমি পড়াচ্ছি সেভাবেই কিন্তু তোকে পড়তে হবে। এরপরে আসছি একটা পার্ট, সেটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড নিয়ে আমি তার থিওরি নিয়ে পরে আসছি। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা কি? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে যে বন্ডে একজনই কন্ট্রিবিউট করবে আর একজন কিন্তু অ্যাকসেপ্ট করবে, তো তাকেই বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এখানে কিন্তু মিউচুয়াল শেয়ারিং হচ্ছে না। যেরকম আমি তোকে যদি এক্সাম্পল দিই, তাহলে কোভ্যালেন্ট বন্ড ইন হুইচ বোথ দ্য ইলেকট্রনস are shared pair come from one of the two atoms or ions। দুটো অ্যাটমের থেকে এর থেকেই দুটো ইলেকট্রন বি এর কাছে গেল, তো একে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তাকে ডেটিভ বন্ড নাম দেয়া হয়েছিল, ডেটিভ বন্ড। এই নামটা কে দিয়েছিলেন না, গিভেন বাই পারকিন। পারকিন বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই ডেটিভ বন্ড নামটা দিয়েছিলেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না, আমি লিখে দিচ্ছি, এটা তুই মনে রাখবি, এই কথাটা দরকার পড়বে দেখবি সময় মতো। আফটার দ্য ফরমেশন অফ কোঅর্ডিনেট বন্ড there is no difference between covalent bond and coordinate bond। বন্ড যদি একবার তৈরি হয়ে যায়, তারপরে সেই বন্ডের সাথে কোনো ডিফারেন্স নেই, সব প্রপার্টি তার একই রকমের হয়ে যায়, কোনো ডিফারেন্স নেই, দুজনে ইকুয়ালি শেয়ার করে। একজনই দেয় কিন্তু দুজনে ইকুয়ালি শেয়ার করেছে। ধর একটা প্রপার্টি কিনছি, আমি ধর একটা প্রপার্টির দাম 50 লাখ টাকা, তো আমি 49,50,999 রুপিস দিলাম, আর তুই 1 টাকা দিলি। তো এই প্রপার্টিটা যখন নেওয়া হলো, তখন তারপরে নেওয়ার সময় 50 লাখের মধ্যে তুই 1 টাকা দিয়েছিস, আর 49,09,999 আমি দিয়েছি, তুই শুধু 1 টাকা দিয়েছিস। কিন্তু যখন প্রপার্টিটা কেনা হয়ে গেল, তখন এই প্রপার্টিটার সমান অধিকার তোর এবং আমার থাকবে, কারণ যেহেতু আমি দিলেও তোর কিছু কন্ট্রিবিউশন ওখানে রয়েছে। এখানে হয়তো মনে হতে পারে যে কন্ট্রিবিউশনটা নেই, এখানে কন্ট্রিবিউশনটা তার নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে বন্ড ফরমেশনের পরে ওই দুটো ইলেকট্রনের যে ইলেকট্রনের যে দখল, সেটা কিন্তু দুটো অ্যাটমের মধ্যে সমানভাবে থাকবে, ইকুয়ালি থাকবে। সেই জন্য ওটাকে বলে কোঅর্ডিনেট বন্ড। হতে পারে যে একজনই দিয়েছে আর একজন কিছুই দেয়নি, কিন্তু তবুও বন্ড তৈরি হয়ে যাওয়ার পরে সেই ব্যাপারটা কিন্তু থাকবে না, ওটা কোভ্যালেন্ট বন্ডের মতোই বিহেভ করবে। এ নিয়ে আমি তোকে পরে অনেক এক্সাম্পলে অনেক জায়গায় তোকে দেখাবো। এতে জরুরি কি না, যে দেবে ডোনার, তার লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে। ডোনার যে ডোনেট করবে, আর যে অ্যাকসেপ্টার যে অ্যাকসেপ্ট করবে, তার ভেকেন্ট অরবিটাল থাকতে হবে। ভেকেন্ট, যেরকম H+, তাতে ভেকেন্ট অরবিটাল আছে। তাহলে নাইট্রোজেন, তার লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। লোন পেয়ার মানে কি,
সেটা পড়ে রয়েছে, কিছু কাজে লাগছে না, সেটা আউটার মোস্ট সেলে পড়ে রয়েছে, তো এক্সট্রা আছে, ও কিনা দিতে পারে হাইড্রোজেনকে, দিতে পারে। তো দেওয়ার পরে, দেওয়ার সময়তে এইভাবে লেখা হয়, কিন্তু তারপরে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই যে এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই মাথায় প্লাস, কিন্তু এই বন্ডগুলোর চারটের মধ্যে কোনটা যে কোঅর্ডিনেট বন্ড সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না, সেটা বোঝার সম্ভব নয়, সেভাবে হয় না। বিষয়টা হচ্ছে যে এই যে চারটে বন্ড, আফটার দ্য ফরমেশন অফ বন্ড, যখন বন্ড ফরমেশন হয়ে গেল তখন তুমি আর সেটাকে আইডেন্টিফাই করতে পারবে না যে কোনটা কোভ্যালেন্ট বন্ড আর কোনটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোনোভাবেই কোনো পার্থক্য থাকবে না। তো এটাকে বলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আমি এখানে বেশ কিছু এক্সাম্পল দিয়েছি, কারণ আমাদের কিছু কিছু প্রশ্নের মধ্যে এসব থাকে যে কোন কম্পাউন্ডটা, যেরকম এখানে অক্সিজেন তার লোন পেয়ার অফ ইলেকট্রন দিচ্ছে হাইড্রোজেনকে, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হচ্ছে। এখানেও তাই, যে এফ মাইনাস তার নেগেটিভ চার্জ ছিল, সেই নেগেটিভ চার্জটা কিন্তু এখানে 6টা ইলেকট্রন আছে, দেখ 2 2 4 2 6টা 6 ইলেকট্রন আছে, তো দুটো ইলেকট্রন দিয়ে দিলে কি হয়ে যাবে না, BF4 মাইনাস যেটা হবে তাতে কিন্তু ইলেকট্রন, বোরনের কিন্তু 8টা ইলেকট্রন হয়ে যাবে, ফ্লুরিনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থেকে যাবে। এইভাবে আমি আরো এক্সাম্পল দিয়েছি, আমি তোকে দেখাচ্ছি, যেখানে BCl3 সাথে NH3 তার ইলেকট্রন দিচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা কোঅর্ডিনেট করার, নাইট্রোজেন ইজ ডোনার, বোরন ইজ অ্যাকসেপ্টার, নাইট্রোজেন এখানে ডোনার আছে, বোরন এখানে অ্যাকসেপ্টার আছে। বা এখানে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের যে বন্ড হয়েছে নাইট্রোমিথেনে, সেখানেও কিন্তু একই রকম ভাবে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড রয়েছে। এছাড়া আমি তোকে বলছি যে সালফার ডাইঅক্সাইড মলিকিউল SO2 বা সালফার ট্রাইঅক্সাইড মলিকিউল, সেসব জায়গাতেও কিন্তু এরকম কোঅর্ডিনেট কোভ্যালেন্ট লিঙ্কেজ আছে। AlCl3 Al2Cl6 হয়ে থাকে, সেখানেও কিন্তু কোঅর্ডিনেট কোভ্যালেন্ট লিঙ্কেজ আছে। সব জায়গাতেই কন্ডিশন একই, যে যে ডোনার হবে তার যেন লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, এবং যে অ্যাকসেপ্টার হবে তার যেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করার মতো ভেকেন্ট অরবিটাল থাকে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি তোকে বললাম। এরপর যেটা আমি বলবো সেটা একটু শোন। আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড, তাদের মধ্যে একটা কম্প্যারিজন রয়েছে। তো কম্প্যারিজনটা তুই পড়ে নিবি, কারণ কিছু কিছু জিনিসপত্র একটু পড়ে রাখতে হয়, এটা শুধু রিড করবি যে, এবং কয়েকটা কথাবার্তা একটু তুই ভালো করে দেখে রাখবি টার্মিওলজি গুলো, কারণ এটা সিম্পল ব্যাপার যে এখানে কিছু কিছু আছে, যেরকম আয়নিক বন্ডটা হচ্ছে নন ডাইরেকশনাল, এটা হচ্ছে ডাইরেকশনাল, অনেকগুলো স্টেটমেন্ট দেয় না, এইসব জায়গায় কাজে লাগবে। কজ আইসোমেরিজম, কজেস স্টিরিও আইসোমেরিজম, এরকম ধরনের কিছু কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে যেটাতে কিনা দরকার লাগতে পারে। প্রপার্টিজ, এখানে সলিড হয় সব সময়, এরা গ্যাস, লিকুইড বা সব সলিড সব কিছু হয়, হার্ড, ব্রিটল হয়, এটা সফট হয়, রেডিলি ব্রেক ডাউন হয়, এরকম ধরনের কিছু কিছু প্রপার্টি রয়েছে, যেটা রিড করার জন্য আমি শুধুমাত্র দিয়েছি, যে এটা তুই পড়ে 2-4 বার পড়বি, রিডিং মারবি, ছেড়ে দিবি, মনে থাকলো না। কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম, যেরকম নন ডাইরেকশনাল, আইসোমেরিজম, ডাইরেকশনাল, এটা নন রিজিড, এটা রিজিড, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কয়েকটা পড়ার দরকার আছে। এছাড়া বাকি মুখস্থ করতে হবে না, মুখস্থ করার কোনো দরকার নেই। বোর্ডসে হলে বলতাম যেটা মুখস্থ করতে, 4টে পয়েন্ট মুখস্থ করতে, কারণ এটা ডিফারেন্স লিখতে দেবে, কিন্তু এখানে আমি সেসব কথা বলবো না, কোনোভাবেই বলছি না। তো এবারে দেখ, আমি তোকে যে জিনিসটা বলবো সেটা এবারে বোঝার চেষ্টা কর। বন্ডিং এ আর একটা গুরুত্বপূর্ণ জায়গা চলে এলাম আমরা, ফ্যাজান্স রুল। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। ফ্যাজান্স রুল তো নর্মালি তুই জানিস, কিন্তু তবু আমি সব কথাই তোকে বলছি। বেসিক্যালি ফ্যাজান্স রুলটা কি না, এটা হচ্ছে অরিজিন অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক
কম্পাউন্ডস। আয়নিক কম্পাউন্ডস এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার যে জেনারেট করে সেটাই হচ্ছে ভ্যাজান্স রুলের থ্রু দিয়ে আমরা বুঝতে পারি। তো প্রথম কথা যেটা ইম্পর্টেন্ট, ফ্যাজান কি বলেছিলেন না 100% আয়নিক কম্পাউন্ড কি দেখ ইম্পসিবল, নামুমকিন। 100% আয়নিক কম্পাউন্ড কখনো হতেই পারে না, নট পসিবল। কেন কেন হতে পারে না? না 100% আয়নিক কম্পাউন্ড কেন হতে পারে না তার পিছনে এই ছবিটাই যথেষ্ট। কি ছবিটাই দেখানো হচ্ছে না, ক্যাটায়ন যখন অ্যানায়নের কাছে আসে তখন কি হয় না, ক্যাটায়ন অ্যানায়নকে ধরে পোলারাইজ করে। দিস ইজ কল্ড পোলারাইজ। এই যে ধরে টানছে চার্জটাকে, রেড কালারেরটা এরকম বেড়ে যাচ্ছে, বা আরো বেশি টানছে, আরো বেশি এরকম করে বেড়ে যাচ্ছে। যত বেশি পোলারাইজেশন হবে, পোলারাইজেশন মিন্স কি, যত বেশি পোলারাইজেশন হবে তত তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। সিসি আমরা বলি কোভ্যালেন্ট ক্যারেক্টার। পোলারাইজেশন মানে কি, ক্যাটায়ন অ্যানায়নকে ধরে যত টেনে নেবে, যত তার নিজের দিকে টেনে নেবে, যত ডিফর্ম হয়ে যাবে জিনিসটা। যদি ক্যাটায়ন অ্যাজ ইট ইজ, অ্যানায়ন অ্যাজ ইট ইজ থাকে, তাহলে একে অপরের চার্জকে নিউট্রালাইজ করবে, তখন সেটা আয়নিক বন্ড হয়। আয়নিক বন্ড হয় Na+Cl- একে অপরের চার্জকে নিউট্রালাইজ করে। কিন্তু অ্যানায়নের চার্জকে ধরে অ্যানায়নকে নেগেটিভ পজিটিভ আবার করে, অ্যানায়নকে তো নেগেটিভ পজিটিভ করে দিচ্ছে। এই যে ক্যাটায়ন এটা পজিটিভ, এবারে অ্যানায়ন এটা নেগেটিভ ছিল, কিন্তু এটা যখন টানলো তখন অ্যানায়নটাও কিন্তু নেগেটিভ পজিটিভ হয়ে গেল, এরকম চার্জটা টেনেছে। তাহলে এদিকটা নেগেটিভ এবং এই সাইডটা পজিটিভ, তাহলে এই পোলার নেচারের হয়ে গেল। তখনই কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টারটা জেনারেট করতে শুরু করলো। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে যদি অ্যানায়নের চার্জটাকে ধরে টানতে থাকে। তো ফ্যাজান কি করেছিলেন না, ফ্যাজান এটা করেছিলেন যে কত ভালো এই পোলারাইজেশনটা হবে তার জন্য কন্ডিশন তৈরি করেছিলেন, যে ক্যাটায়ন কেমন হলে ভালো হবে বা অ্যানায়ন কেমন হলে ভালো হবে। তো সেই ব্যাপারটা আমি তোকে বলবো যে ফ্যাজান্সের রুলস যেটা, সেই রুলেতে কি কি বক্তব্য বলা আছে, একদম সিম্পল ওয়েতে আমি তোকে বলবো, একদম ছোট্ট করে বলবো, বেশি কথা আমি বলবো না, যেটা দরকার আমি সেটাই বলবো। তো ফ্যাজান্স রুলে কি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে বা পোলারাইজেশন বেশি হবে সেটার কথা বলেছেন ফ্যাজান। এবং সেটা কি না, প্রথম তার কথার মধ্যে ছিল এটা যে 100% আয়নিক কম্পাউন্ড পসিবল নয়, এটাই প্রথম কথা বলা রয়েছে। দ্বিতীয় কথা কি, ক্যাটায়ন ক্যাটায়ন অলওয়েজ পোলারাইজেস অ্যানায়ন। ক্যাটায়ন অ্যানায়নকে সবসময় পোলারাইজ করবে। পোলারাইজ মানে কি না, এর সামনে এলে এর চার্জটাকে ধরে এরকম টানতে থাকবে, এদিকটায় নেগেটিভ করে দেবে, এদিকটা পজিটিভ করে দেবে। এই নেগেটিভ পজিটিভ এরকম হয়ে গেল, দেখ কি বলে পোলারাইজেশন করছে। একটা নেগেটিভ ছিল, তার থেকে একদিকটা পজিটিভ একদিকে নেগেটিভ আবার তৈরি করছে। দিস ইজ কল্ড পোলারাইজেশন। তো পোলারাইজেশন করবে ক্যাটায়ন যদি অ্যানায়নের সামনে আসে। এবারে এখানে ক্যাটায়নটা আছে অ্যানায়নের সামনে, এটা কি না লো পোলারাইজেশন, পোলারাইজেশন কম, তার মানে এক্ষেত্রে আয়নিক ক্যারেক্টার বেশি। এখানে কি হয়েছে, এই দেখ পুরো এদিক টেনে নিয়েছে, তার মানে কি পোলারাইজেশন বেশি হয়ে গেছে। ইলেকট্রন এই সব জায়গায় শেয়ার করতে শুরু করে দিয়েছে, দুজনে ইলেকট্রন শেয়ার করতে শুরু করে দিয়েছে। তাহলে হাই পোলারাইজেশন, হাই পোলারাইজেশন, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে,
কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। যত এরকম ইলেকট্রন ধরে টেনে নেবে, যত এরকম পোলারাইজ করে দেবে, তত তার সিসি বাড়বে। যত করতে পারবে না, তত তার আয়নিক ক্যারেক্টারটা বেশি হবে। ইজ ইট ক্লিয়ার? এই ব্যাপারটা কি পরিষ্কার যে কখন কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি আসবে, কখন আয়নিক ক্যারেক্টার বেশি? এই জায়গাটায় কোশ্চেন দেয়, কিন্তু এটা ব্যাপারটা ক্লিয়ার হওয়া জরুরি। ব্যাপারটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার আমি তোকে বলছি যে ক্যাটায়ন কেমন হলে পোলারাইজেশন ভালো হবে, অ্যানায়ন কেমন হলে পোলারাইজেশন ভালো হবে। আমি তোকে বলছি যে একটা টার্ম আছে, তার নাম হচ্ছে কি আয়নিক পোটেনশিয়াল। সেটা হচ্ছে কি না চার্জ বাই রেডিয়াস অফ ক্যাটায়ন, চার্জ বাই রেডিয়াস অফ ক্যাটায়ন। যত আয়নিক পোটেনশিয়ালটাকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো ফাই যত বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কি হবে? বেশি হবে। ভালো করে বোঝার চেষ্টা কর, আমি তোকে সিম্পল ওয়েতে বলার চেষ্টা করছি। চার্জ বাই রেডিয়াস এটা কখন বেশি হবে? যখন চার্জ বেশি হবে কিন্তু রেডিয়াস কম হবে, তখনই তো এই ভ্যালুটা বেশি হবে। চার্জ বাই রেডিয়াস ক্যাটায়নের, ক্যাটায়নের চার্জ বাই রেডিয়াস, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের রেডিয়াস, এই ভ্যালুটা কখন বেশি হবে? যখন চার্জ বেশি কিন্তু রেডিয়াস কম, কারণ রেডিয়াসটা নিচে আছে। যত এটা বেশি হবে তত কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে। ক্যাটায়নের চার্জ বেশি, সাইজ কম, সেটাই হচ্ছে কন্ডিশন। দেখ, ক্যাটায়নের স্মল সাইজ হতে হবে, চার্জ বেশি হতে হবে। কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজেশনটা বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে, যত সাইজটা বড় হবে এবং চার্জটাও বড় হবে, দুটোই কিন্তু বড় হবে। ক্যাটায়নে এগুলো হলে কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। এরও এগুলো হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ভালো করে জিনিসটা বুঝে নে। ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, চার্জ যত বেশি হবে, তার কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে। অ্যানায়নের সাইজ যত বড় হবে, চার্জ যত বেশি হবে, তত কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে। এছাড়া কি সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন অফ ক্যাটায়ন বলতে কি বোঝায়? না শোন, ইনার্ট গ্যাস কনফিগারেশন মানে কি NS2NP6, মানে বাইরের সেলে কটা ইলেকট্রন? 6 আর 2 8টা ইলেকট্রন থাকলে একে বলে ইনার্ট গ্যাস কনফিগারেশন। বাইরের সেলে যদি 8টা ইলেকট্রন থাকে তাকে বলে ইনার্ট গ্যাস কনফিগারেশন, এটা তো সবাই জানে। তাহলে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন কাকে বলে? সিউডো ইনার্ট গ্যাস, এটা কি জানিস? কেউ জানিস সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন বলতে কি বোঝায়? না স্যার। আচ্ছা, সেটা হচ্ছে NS2NP6ND10 এই রকম যদি হয় বাইরের সেলটা, যে ডিতে 10টা ইলেকট্রন, মানে কি বাইরের সেলে 18টা ইলেকট্রন, তাকে বলে সিউডো ইনার্ট গ্যাস। যেরকম জিঙ্ক 2+ বা কপার প্লাস, এটা N-1D হবে, সরি N-1D, ওটা তো একসাথেই বাইরের সেল হিসাবে ধরা হয়। কপার প্লাস, ক্যাডমিয়াম 2+, এই সমস্ত গুলো, জিঙ্ক, কপার, ক্যাডমিয়াম, এদের যাদের বাইরের সেলে এমন আয়ন বা এমন ধরনের কিছু গোল্ড প্লাস, এগুলোর সবই হচ্ছে সিউডো ইনার্ট গ্যাস। সিউডো ইনার্ট গ্যাস হলে, তারা যদি সিউডো ইনার্ট গ্যাস হয়, তাহলে কি হবে না কোভ্যালেন্ট ক্যারেক্টার, সিসি কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে? বাড়বে। সিউডো ইনার্ট গ্যাস হলেও কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে। তো
এই হচ্ছে 5টা তোকে কন্ডিশন বললাম। 5, ক্যাটায়নের সাইজ ছোট, ক্যাটায়নের চার্জ বেশি, অ্যানায়নের সাইজ বড়, অ্যানায়নের চার্জ বেশি, সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন অফ ক্যাটায়ন। এগুলো সব যদি হয়, এগুলো সব কোন দিকে সাপোর্ট করে না কোভ্যালেন্ট ক্যারেক্টারটা তাতে বাড়তে থাকবে। হলো? এবারে তুই আমাকে দেখ, আচ্ছা বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি বল আমাকে, কোনো অসুবিধা হলে আমাকে বল। কিসে কিসে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে? দেখ, এগুলো কিন্তু তোকে মাথায় রাখতে হবে, সব জিনিস কিন্তু বইতে তুই হেল্প পাবি না। হ্যাঁ, কারণ অনেক কথাবার্তা লেখা রয়েছে, এইসব কথাবার্তা লেখা আছে আমরা ছোট করে যে জিনিসটা দরকার সেটাকে আলাদা করে জিস্ট করে যাতে করে একদিনের মধ্যে অনেকটা পড়তে পারিস সেভাবে। এবারে আমি তোকে বলছি যে আমি তোকে 3টে ক্যাটায়ন দেখাচ্ছি। একটা হচ্ছে রেডিয়াস 0.6 জিঙ্ক 2+, ক্যাডমিয়াম 2+, এবং 0.78, আর মার্কারি 2+, 0.96। এদের কোভ্যালেন্ট ক্যারেক্টার ধর আমি তোকে বললাম যে এটা অনেকবার দিয়েছে, এটা নিয়ে এটা স্টুডেন্টরা চাপ খায়। জিঙ্ক ক্লোরাইড, ক্যাডমিয়াম ক্লোরাইড, মার্কিউরি ক্লোরাইড, এই 3টের আয়নিক কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি কার কম হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি কার কম? অর্ডারটা কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার সিসি অর্ডার কি হবে? দেখ, আমি তোকে বলছি যে সাধারণত কি হয়, সাইজ যত, সকলের তো চার্জ একই রয়েছে। আমি তোকে কি বলেছি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে যদি ক্যাটায়নের সাইজ স্মল, চার্জ বেশি। তো এখানে তো চার্জ তো সব একই আছে, তো চার্জ নিয়ে কোভ্যালেন্ট ক্যারেক্টারের সাথে কোনো সম্পর্ক তুই বের করতে পারবি না। জিঙ্ক 2+, ক্যাডমিয়াম 2+, মার্কারি 2+। তাহলে সাইজটা কার কম আছে? তাহলে সাইজটা কার কম আছে? 0.6, তারপরে 0.78, তারপরে 0.96। সাইজ কম আছে জিঙ্কের, তো যার সাইজ কম তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তার মানে এরকম হওয়া উচিত, এদিক থেকে এদিকে কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করার কথা। এটা কমন কোশ্চেন নিটের। এবার স্টুডেন্টরা অব্যর্থভাবে এটা ভুল করবে, কারণ কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার হচ্ছে উল্টো দিকে, সাইজ যেদিকে গেছে, যেটা ফ্যাজান্স রুলে বলা আছে তার উল্টো দিকে। এটা হচ্ছে কি বলতো, ফ্যাজান্স রুলের উল্টো জিনিসটা এখানে হয়, এই এক্সাম্পলটাতে হয়। কেন জানিস? এক্সেপশন বলে কোনো কথা নেই। তার কারণটা হচ্ছে এই মার্কারি, এইসব মার্কারি বা ক্যাডমিয়ামে কি হয়, ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়। ল্যান্থানাইট কন্ট্রাকশন হয়ে এদের জেড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটা হাই হয়ে যায়। ফলে কি হয় না, এ বাইরের সেলে, নিউক্লিয়াস থেকে বাইরের সেলটায় অনেক বেশি নিউক্লিয়ার চার্জ পড়ে, এবং এখানে যদি কোনো অ্যানায়ন থাকে অ্যানায়নকে ভালো পোলারাইজ করতে পারে। এটা কিন্তু ফ্যাজান্স রুল দিয়ে তুই বলতে পারবি না, এই জিনিসটা ফ্যাজান্স রুল দিয়ে হবে না। ফ্যাজান্স রুলে গন্ডগোল হয়ে যাবে, ফ্যাজান্স রুল দিয়ে তুই বলতে পারবি, ফ্যাজান্স রুল উল্টো হয়ে যাবে, ফ্যাজান্স রুলে যা আছে এখানে তার উল্টোটা হয়ে যাবে। এটা কিন্তু একটা সুপার কোশ্চেন, ইম্পর্টেন্ট, এবং এটা যদি তোকে দেয় তাহলে কিন্তু অর্ডারটা কিন্তু যা ফ্যাজান্স রুলে বলছে তার উল্টো দিকে যাবে। আমি তোকে সবটাই দেখাতে যাবো, যা যা আছে, যা যা কেমিস্ট্রিতে আমরা পড়েছি, যা কোশ্চেন হয় সবটা, একটা কোশ্চেনও কিন্তু বাদ যাবে না যেটা তোকে বিপদে ফেলতে পারে পরীক্ষায়, এমন হবে না, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি। কারণ আমি সব কোশ্চেন পেপার থেকে শুরু করে সমস্ত কিছু স্টাডি করেই আমি তোকে পড়াচ্ছি, যে তুই পরীক্ষা হলে তারপরে আমার সাথে কথা বলবি, তার আগে আমার সাথে কথা বলতে হবে না। এবারে হচ্ছে যে এই ফ্যাজান্স রুলটা আমি কিভাবে অ্যাপ্লাই করব, আমাকে কিভাবে কোশ্চেন দেবে অ্যাপ্লাই করব। কোশ্চেন হচ্ছে ভ্যারাইটি, এখানে ফ্যাজান্স রুলের কোশ্চেন এর টাইপ দেখেছি আমি ভ্যারাইটি, বিভিন্ন প্রপার্টি দিয়ে কোশ্চেন করে। তো আমি তোকে দেখিয়ে দিচ্ছি সেই প্রপার্টিটা, কি কি প্রপার্টি থেকে কোশ্চেন দিতে পারে।
কয়েকটা কম্পাউন্ড তুলে দিয়ে কোভ্যালেন্ট ক্যারেক্টার সাজাতে বলতে পারে। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে অটোমেটিক্যালি ল্যাটিস এনার্জি যদি সাজাতে দেয়, তাহলে যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে তত কি হবে না, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে তত মেল্টিং পয়েন্টটা কমবে। যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে তার সলিবিলিটি কমবে। যত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে তার কালার ইন্টেন্সিটিও বাড়বে, তত কালার হবে সেটা। দেখ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর AgCl, AgBr আর AgI, এটা হচ্ছে কি হোয়াইট, এটা হচ্ছে ইয়েলো, এটা ডার্ক ইয়েলো। কোথায় পোলারাইজেশন বেশি ভালো করে খেয়াল করে দেখ। ক্যাটায়ন দিয়ে তুই বিচার করলে হবে না, কারণ ক্যাটায়ন তো সব একই রয়েছে, সিলভার প্লাস। তো অ্যানায়নের সাইজ বড় মানে পোলারাইজেশন বেশি, অ্যানায়নের সাইজ বড় মানে এই আয়োডিন বড় সাইজ, পোলারাইজেশন বেশি মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে অটোমেটিক্যালি এটা কালারটাও, কালার ইন্টেন্সিটিও বেড়ে যাবে, এরকম করে বলে। সিসি যত বাড়বে ল্যাটিস এনার্জি তত কমবে, সিসি যত বাড়বে হার্ডনেস তত কমবে, সিসি যত বাড়বে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তত কমবে, সিসি যত বাড়বে পিএইচ অফ অক্সাইড তত নামতে থাকবে। এটা ভালো করে তুই মনে রাখবি, কারণ এটা তোকে অনেক কিছু কোশ্চেনে অ্যান্সার করতে হেল্প করবে। এই এতগুলো প্রপার্টি একসাথে দিলাম। ফ্যাজান্স রুলের মধ্যে কিন্তু এত প্রপার্টি কিছু নেই। ফ্যাজান্স রুলে সিম্পলি কোভ্যালেন্ট ক্যারেক্টার, আয়নিক ক্যারেক্টার এইসব নিয়ে ডিসকাস করেছে, কিন্তু আমি তোকে যেখান থেকে কোশ্চেন দিতে পারে, অর্ডার সাজাতে দিতে পারে, সবগুলোই আমি কোভ্যালেন্ট ক্যারেক্টার রেসপেক্ট, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে বাকিগুলো কেমন কেমন ভাবে চেঞ্জ হবে সেসব কথা তোকে বললাম। এবারে চল আমরা দেখি যে কিরকম তুই বুঝতে পেরেছিস। এটা এই কোন সলিবিলিটির অর্ডারটা এখানে কারেক্ট আছে, জলের মধ্যে কোন সলিবিলিটির অর্ডারটা কারেক্ট আছে, এটা তুই আমাকে দেখে বল কোনটা কারেক্ট হবে, ABCD কোনটা কারেক্ট হবে। স্যার অপশন এ। অপশন এ কারেক্ট আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবি? আচ্ছা, আমি তোকে বলছি যে এই কোশ্চেনটা যেটা আছে, আগের দিনকার আমি একটা জিনিস পড়িয়েছিলাম, তোর মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে ডেল্টা আর যত বাড়বে, ডেল্টা আর হচ্ছে ডিফারেন্স অফ সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, যত বাড়বে তত সলিবিলিটি বাড়বে। আগের দিনকার একদম ক্লাসের একদম লাস্টে আমি এই জিনিসটা পড়িয়েছিলাম। দেখবি অনেকগুলো এরকম কম্পাউন্ডের অর্ডার দেয়া ছিল, অনেক কালারফুল করা ছিল, সেখানে অনেক রকমের কালার দিয়ে ওটা করেছিলাম। তো মনে পড়ছে কিনা আমি জানি না আর কি, আগের দিনের ক্লাসে লাস্ট যে স্লাইডটা আমি দেখিয়েছিলাম তার মধ্যে ওটা ছিল। তো তার মধ্যে সেটা যদি দেখতিস তাহলে সেখানে দেখবি যে এই স্ট্রংশিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, বেরিলিয়ামের সাথে সালফেটের ডিফারেন্সটা অনেক বেশি, এ সব থেকে বেশি সলিউবল, তারপর এটা এ কারেক্ট। এছাড়াও সিও কারেক্ট, কারণ এখানেও ওই বেরিয়ামের সাথে হাইড্রক্সাইডের ডিফারেন্সটা বেশি, তারপরে স্ট্রংশিয়ামে, তারপরে ক্যালসিয়ামে, তারপরে ম্যাগনেসিয়ামে, এটাও কারেক্ট।
এটা তো কারেক্ট হবেই, কারণ ফ্যাজান্স রুল অনুযায়ী এটা কারেক্ট, কারণ ক্যাটায়নের সাইজ বাড়ছে, তাহলে আয়নিক ক্যারেক্টারটা বাড়ছে, এটাও কারেক্ট অ্যাকচুয়ালি। সেই জন্য অপশন ডি অল আর কারেক্ট, এটাই হওয়া উচিত। অপশন ডি এটাই হওয়া উচিত, কারণ সবকটাই এখানে যে কটা দেওয়া রয়েছে প্রত্যেকটাই কারেক্ট আছে। দুটোর অর্ডারটা আগের সপ্তাহে যে আমি পড়িয়েছিলাম ল্যাটিস এনার্জি এইসব পড়াতে গিয়ে তখন বলেছিলাম, আর বাকি যে বি বলে যেটা রয়েছে ওটা কিন্তু আজকে যে ফ্যাজান্স রুল পড়ানো হয়েছে তার বেসিসে দেয়া রয়েছে। তো তোকে সমস্ত জিনিসটাই পড়তে হবে, সব জিনিসটাই জানতে হবে, তবে কিন্তু তুই প্রপারলি অ্যান্সার দিতে পারবি। এনিওয়ে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখ যে anhydrous AlCl3 is covalent from the data given below, ল্যাটিস এনার্জি এত, ডেল্টা এইচ হাইড্রেশন অ্যালুমিনিয়াম 3+ এর -4665 কিলোজুল পার মোল, ডেল্টা এইচ হাইড্রেশন Cl- -381 কিলোজুল পার মোল, তার থেকে কোনটা কারেক্ট অপশন হবে সেটা বলতে হবে। তুই আগের দিনের কার পড়াটা পড়ছিস কিনা? আমি বলেছি যে পড়া কখনো জমিয়ে রাখবি না, পড়া কিন্তু জমিয়ে রাখলে, আমি প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে তোর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সিলেবাসের পাই টু পাই ইচ অ্যান্ড এভরিথিং আমি কমপ্লিট করে দেবো। কিন্তু তুই যত দেখবি যে জমিয়ে রাখবি তত দেখবি পিছিয়ে পড়তে থাকবি, আর পিছিয়ে পড়লে নিটের ক্লাসে পিছিয়ে পড়লে কিন্তু খুব প্রবলেম হবে। আগের ক্লাসে আমি কেমিক্যাল বন্ডের ল্যাটিস এনার্জি হাইড্রেশন এনার্জি পড়িয়েছিলাম, তার থেকে আমি কিছু কিছু কোশ্চেন আজকে দিয়েছি, এটা দেখার জন্য যে তোরা পড়ছিস কিনা। পড়তে কিন্তু তোদের হবেই, পড়াশোনা ছাড়া একদমই নিটের জন্য কিন্তু একেবারে পড়তে হবে, কিন্তু জান প্রাণ লড়িয়ে পড়তে হবে, একেবারে কিন্তু ছাড়া যাবে না। কারণ তোরা কিন্তু ইন্টারেস্ট কিন্তু ল্যাক করে যাচ্ছে আস্তে আস্তে, বেশ কিছু জনের, কয়েকজন এখনো আছে ইন্টারেস্ট ধরে রেখেছে, কিন্তু ধরে রাখতে হবে। সবে তো 1 মাস হয়েছে পড়া, কিন্তু তোরা প্রথমে যেরকম ডিপিপি দিলে সলভ করে পাঠাচ্ছিলিস, এখন পাঠাচ্ছিস না, দেরি করছিস, কেউ কেউ পাঠাচ্ছিসই না, আদৌ করছিস না। এগুলো কিন্তু যদি তোর মনে হয় যে তুই এর সাথে তুই ম্যাচ করতে পারছিস না, ব্যালেন্স রাখতে পারছিস না ক্লাসের সাথে, তুই করবি না ক্লাস, তুই ছেড়ে দিবি ক্লাস, এরকম করার দরকার নেই। আমি তোকে প্রথম দিনেই বলেছি যে পড়াশোনা তোকে কিন্তু রেগুলার ম্যানারে করতে হবে। এখানে কিন্তু এটা বোর্ডসের ক্লাস নয়, চাপ কিন্তু এখানে অনেক বেশি। আমি কিন্তু সবাইয়ের দিকে লক্ষ্য রাখছি, যারা ক্লাস করছে সবাইয়ের দিকে, কারণ তুই এটা ভাবলেই অবাক হবি যে এই একটা ক্লাস করার জন্য একজন মানুষকে কিরকম পরিশ্রম করতে হয়, কতখানি খাটতে হয়, কত কিছু কোশ্চেন পেপার থেকে শুরু করে কত মেটেরিয়াল সেগুলো দেখতে হয়। তো সেই জন্য এই খাটাখাটনিটা একমাত্র সবকিছুই এরকম নয় যে একটা বিজনেস ওরিয়েন্টেড ব্যাপার, এরকম নয়। এর জন্য লড়াইটা এই জন্যই আমি করতে চাই যে আমি চাই যে তোরা চান্স পা, তোরা নিটে চান্স পা, এটা আমার একদম মন থেকে আমি চাই। সেই জন্য আমি আমার কেমিস্ট্রির একটা কোশ্চেনও যাতে তোর না হাত ছাড়া হয় তার জন্য আমি জান প্রাণ লড়িয়ে দেবো। কিন্তু তোদের মধ্যে সেই আর্টসটা আমি দেখতে চাই, যে সেই ব্যাপারটা তোদের মধ্যে কাজ করছে, যে তোরা চেষ্টা করছিস। দেখ, চেষ্টা করলে হয়তো পারলি না, জিনিস ভুল হলো, 10টা দিয়েছি তুই 5টা করলি, কি 20টা দিয়েছি তুই 10টা করলি, পাঠালি, আবার চেষ্টা করলি 2 দিন বাদে, কিন্তু করতে হবে ভাই, না হলে হবে না। দেখবি যে আমি আমার কাজ ঠিক করে যাব, পরপর আমি ক্লাসও নিয়ে যাব, আমি পড়িয়েও যাব, আমি ডিপিপি দিতেও থাকবো, আমি অ্যান্সার শিটও পাঠিয়ে দেবো, সবকিছুই করব। কারণ আমি এই ব্যাপারটার মধ্যে ডিসিপ্লিন, আমি সব ব্যাপারই গুছিয়ে রাখি, যে কোনটা কি করছে না করছে, কি করছে না করছে, সমস্ত ব্যাপারটা কিন্তু তোদেরকে পড়তে হবে। এই যে আগের দিনের ক্লাসটা তুই পড়ে নিবি, পারলে একবার ভিডিওটা তুই দেখে নিলি, ইউটিউব খুলে একবার ভিডিওটা আগের দিনকার স্যার কি পড়িয়েছিল। এখন তো অনেকই সুযোগ আছে, অনেকই তো তোর সামনে মানে সুযোগটা রয়েছে, তুই করতে পারিস যে দেখি তো আগের দিনকার কি পড়েছে, একবার চালিয়ে জাস্ট দেখে নিবি ভিডিওটা, এটা গাছ করেছে, খানিকটা কিছু শুনে নিবি, তাতেও তো কিছুটা, যত শুনবি কিছুটা তো মাথায় থাকবে। আমি তো সমস্ত ভিডিওগুলো ওখানে দিয়ে রাখি, আমার ওয়াচ টাইম বাড়বে বলে আমি বলছি না,
আমি কাউকে বলি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল দেখো, শেয়ার করো, এইসব আমি বলি না। কারণ আমি পুরোপুরি ওই ব্যাপারটার সাথে আমি ওয়াকিবহাল নই। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার স্টুডেন্টরা যাতে করে ওটা দেখতে পায় পরবর্তীকালে, যেহেতু আমাদের সুযোগ আছে সেই জন্য আমরা কিন্তু সেই ব্যাপারটাকে ইউজ করব। তো তুই পরে দুদিন বাদেও দেখতে পারিস, তো সেটা কাজে লাগাবি না কেন? নিশ্চয়ই তোর কাজে লাগানো উচিত। তো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে কে বলবি? আমি অনেকক্ষণ সময় কিন্তু নষ্ট স্যার করে অপশন দিচ্ছি। বি। অপশন বি টা, কারণ এখানে হাইড্রেশনটা বেশি হচ্ছে, হাই মানে কি solution will consist of aluminium 3+ and Cl-, মানে অ্যালুমিনিয়াম 3+, এরকম আলাদা অ্যালুমিনিয়াম 3+ আর Cl- এরকম ভাবে থাকবে। আমাকে তো হাইড্রেশন এনার্জি বের করতে হবে, ডেল্টা এইচটা বের করতে হবে। আমি বলেছি যে ল্যাটিস এনার্জি সেটা যদি বেশি হয় হাইড্রেশন এনার্জির চাইতে, তাহলে সলেবল হবে না। কিন্তু ল্যাটিস এনার্জির চাইতে হাইড্রেশন এনার্জি যদি বেশি হয় তাহলে কিন্তু সে সলেবল হবে। সলেবল মানে কি? হাইড্রেটেড হওয়া। হাইড্রেটেড মানে তার চারিধারে ওয়াটার। তো ডেল্টা এইচটা কি করে বের করবো? না, ডেল্টা এইচ হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ কত, -4665 প্লাস মাইনাস ক্লোরিন কত না -381, কিন্তু LCl3 এখানে 3টে ক্লোরিন এক একটা বেরোয়, 3টে ক্লোরিন, তাহলে ইন্টু 3, তাহলে -4665 মাইনাস 33824 11, তাহলে 4665 আর 1143, তাহলে 8 6 4 10 6 7 8 8 5 মাইনাস 5808। তো 51, এটা ল্যাটিস এনার্জি আছে 5137, এটার চাইতে এই 5838 এই ভ্যালুটা বেশি। ডেল্টা এইচ ভ্যালু মাইনাস মানে তো ইভলিউশন, এই নিউমেরিক্যাল ভ্যালুটা দেখ, ডেল্টা এইচ ভ্যালু হচ্ছে ল্যাটিস এনার্জি চাইতে ভ্যালুটা বেশি। তো ল্যাটিস এনার্জি চাইতে যেহেতু ভ্যালুটা বেশি, তাহলে এটা হাইড্রেটেড সলেবল হবে। সলেবল মানে কি? হাইড্রেটেড কন্ডিশনে সলিউশন উইল কনসিস্ট অফ হাইড্রেটেড অ্যালুমিনিয়াম +3 Cl-, হাইড্রেটেড কন্ডিশনে থাকবে ওয়াটার, অ্যালুমিনিয়াম তার চারিধারে ওয়াটার মলিকিউল বা Cl তার চারিধারে ওয়াটার মলিকিউল এরকম ভাবে হাইড্রেটেড করে থাকবে। হাইড্রেশন হওয়া মানে হচ্ছে সেটা সলেবল হয়ে যাওয়া। ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝেছো কি বোঝনি? কেমিক্যাল বন্ডের Yes, মধ্যে sir. নিউমেরিক্যাল কোশ্চেন থাকতে পারে, সব জায়গায় কত কি হতে পারে তুই আইডিয়া নেই, কিন্তু আমি এসব জিনিস বুঝিয়েছিলাম যে ল্যাটিস এনার্জি, সলভেশন এনার্জি, হাইড্রেশন এনার্জি কোনটা বেশি হলে কি হবে না হবে বুঝিয়েছিলাম। সেসব কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে তোকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে, কারণ কোশ্চেন এভাবেই আসবে। কোশ্চেন সেই জন্য আমি তোকে মাঝে মধ্যে দেখাচ্ছি। এর মধ্যে মোস্ট আয়নিক কোনটা? তাড়াতাড়ি, মোস্ট আয়নিক কোনটা ফ্যাজান্স রুলে? সব থেকে বেশি আয়নিক কোনটা? অ্যানায়নের সাইজ বড় হলে সেটা বেশি আয়নিক। এখানে তো লিথিয়াম, সব তো লিথিয়াম প্লাসই আছে, তাহলে F-O2- N3-, তাহলে সাইজ কি হচ্ছে? এর চাইতে এর সাইজ বড় হচ্ছে। বড় হওয়া মানে কি? কোভ্যালেন্ট ক্যারেক্টার সিসি ইনক্রিজ করা। তাহলে এখানে কিন্তু ফ্লুরিন LiF এটাই হচ্ছে মোস্ট আয়নিক হবে, যার সাইজটা ছোট, অ্যানায়নের সাইজটা ছোট, সেটাই হবে মোস্ট আয়নিক। ফটাকসে বলতে হবে, একদম সময় বেশি খরচ করা যাবে না। আমি এখানে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা হোমওয়ার্ক পিডিএফ যখন পাবি তখন এগুলো করবি, ট্রাই করবি। এটাও ইভেন হোমওয়ার্কে দিচ্ছি, চেষ্টা করবি এগুলো।
আমি কয়েকটা কোশ্চেন দিয়েছিলাম হোমওয়ার্ক, এগুলো করা যেতেই পারতো, কিন্তু আমি কয়েকটা হোমওয়ার্কে দিয়ে দিলাম। লিস্ট মেল্টিং পয়েন্ট, হোমওয়ার্ক, একটা রিপিট হয়ে গেছে, যাকে দেখে নিবি, রিপিট হয়ে গেলেও এটা কর। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন উইল হ্যাভ হাইয়েস্ট পোলারাইজেশন? ক্যাটায়নের চার্জ বেশি হয়ে গেলে চার্জ বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। এই দেখ, এটাতে +4 চার্জ, এটাতে +2, এটাতে +2, কোনো চার্জ নেই, তাহলে এইটাই হবে হাইয়েস্ট পোলারাইজেশন, পিআর মাইনাস হাইয়েস্ট পোলারাইজেশন। তো এইগুলো তুই একটু ট্রাই করবি, যেগুলো আমি বললাম সেগুলো একটু ট্রাই করবি। এবারে দেখ যে আমরা কয়েকটা বন্ড প্যারামিটারের কথা বলবো, খুব সিম্পল সোজা ব্যাপার, কিন্তু তোকে দেখে রাখতে হবে কয়েকটা জিনিস, সেই জন্য আমি তোকে বলছি। বন্ড প্যারামিটার মানে হচ্ছে বন্ড লেন্থ, বন্ড এনার্জি এবং বন্ড স্ট্রেংথ। মানে বন্ড এনার্জি বেশি মানেই হচ্ছে বন্ড স্ট্রেংথও বেশি। তো বন্ড লেন্থ মানে কি? বন্ড লেন্থ মানে অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন টু বন্ডেড অ্যাটমস। অ্যাভারেজ ডিস্টেন্স, অ্যাভারেজ ডিস্টেন্স মানে কি না, এখানে যদি এর সাথে যদি বি এর অনেকগুলো বন্ড হয় তাহলে আমরা অ্যাভারেজ ডিস্টেন্স নিই, না হলে একটা ডিস্টেন্সই নিই। তো এটা পিকোমিটার বা অ্যাংস্ট্রম, এই দুটো ইউনিটেই কিন্তু জেনারেলি মেজার করা হয়। আর কি না, এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক এ কেমিক্যাল বন্ড টু ফর্ম ন্যাচারাল আইসোলেটেড অ্যাটম। বন্ডটাকে ভাঙতে গেলে যে এনার্জিটা লাগে, অ্যাটমে কনভার্ট করব, তো যে এনার্জিটা লাগে সেটাই হচ্ছে কি না বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি। কিলোজুল পার মোল এই ইউনিটে এটাকে এক্সপ্রেস করা হয়। তো আমরা কয়েকটা তোকে দেখাবো, যেরকম HF বন্ড লেন্থ কত। এখানে একটা জিনিস, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের সাথে ভ্যালু মুখস্থ করে মনে রাখতে হবে না, কিন্তু BL bond length is কি না inversely proportional to the difference in electronegativity. ইলেকট্রোনেগেটিভিটি যদি বেশি হয় ডিফারেন্সটা, তাহলে বন্ড লেন্থ কম হয়। ইলেকট্রোনেগেটিভিটি কমেছে, বন্ড লেন্থটা বেড়েছে। ইলেকট্রন ডিফারেন্স আরো কমেছে, বন্ড লেন্থটা আরো বেড়েছে, আরো কমেছে, আরো বেড়েছে। তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের সাথে বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল। রিলেশনশিপ গুলো কিন্তু খুব জরুরি। এই রিলেশনশিপ ফটাকসে তুই এগুলো করতে পারবি, ইউজ করতে পারবি, অত ভাবনা চিন্তা করতে হবে না তোকে, তোর সময়টা একটা ফ্যাক্টর সেটা। এবারে দেখ যে বন্ড এনার্জি বা বন্ড স্ট্রেংথ, যেটাকে আমরা বলি বন্ড ভাঙতে গেলে যে এনার্জি লাগবে সেটাই হচ্ছে বন্ড এনার্জি। এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক দ্য বন্ড। তো বন্ড যখন তুমি ভাঙছো তখন সেই প্রসেসটা কি ভালো করে মনে রাখবি, প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক, মানে ডেল্টা এইচ ভ্যালু হচ্ছে পজিটিভ। কিন্তু যখন বন্ড ফরমেশন হচ্ছে সেই প্রসেসটা কি এক্সোথার্মিক, মানে ডেল্টা এইচ ভ্যালুটা কিনা নেগেটিভ। তো কোনো বন্ড ভাঙার ব্যাপারটা কিন্তু সবসময় এন্ডোথার্মিক হয়, মানে ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়। কিন্তু বন্ড ফরমেশন যখন হয় সেটা কিন্তু ডেল্টা এইচ এর ভ্যালুটা সবসময় নেগেটিভ হয়, মানে এনার্জির ইভলিউশন হয়। তো যত বন্ড মাল্টিপ্লিসিটি বাড়ে বা বন্ড অর্ডার মানে কি, বন্ড অর্ডার মানে হচ্ছে নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটমস। এই দেখ, কার্বন কার্বন একটা বন্ড, বন্ড অর্ডার 1, বন্ড অর্ডার 2, বন্ড অর্ডার 3, ট্রিপল বন্ড। চারটে কখনো দুটো অ্যাটমের মধ্যে বন্ড হয় না, কারণ বন্ড হয় যে কোনো অ্যাক্সিস বা প্যারালাল অ্যাক্সিস বরাবর। তো চারটে অ্যাক্সিস নেই, চারটে অ্যাক্সিস যেহেতু নেই তাই বন্ড কিন্তু সবসময় সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে। তো যত বন্ড অর্ডার বাড়বে, বন্ড অর্ডার তার সাথে বন্ড লেন্থ
ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড অর্ডার যত বাড়ে বন্ড লেন্থ তত কমে। এই দেখ, বন্ড অর্ডার 1 154, বন্ড অর্ডার 2 134, বন্ড অর্ডার 3 120। তো বন্ড অর্ডার যত বাড়ছে বন্ড লেন্থ তত কমছে। আর বন্ড লেন্থের সাথে বন্ড ডিসোসিয়েশন এনার্জি আবার ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড লেন্থ যত কম হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত বাড়বে। এই দেখ, বন্ড লেন্থ বেশি বন্ড ডিসোসিয়েশন কম, বন্ড লেন্থ কমে গেল বন্ড ডিসোসিয়েশন বেড়ে গেল, বন্ড লেন্থ আরো কমে গেল বন্ড ডিসোসিয়েশন আরো বেড়ে গেল। তো এটা কিন্তু তুই সবসময় খেয়াল রাখবি যে বন্ড লেন্থ এর সাথে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড অর্ডার, এগুলোর সমস্ত রিলেশনশিপ কি আমি তোকে লিখে দিলাম। তুই এগুলো খেয়াল রাখবি, তুই ছোট নোটবুকে এসব জিনিস লিখে রাখবি। কত যে কাজে লাগবে তুই ভাবতেও পারবি না। বন্ড লেন্থের সাথে বন্ড অর্ডার এইসব। তো তোকে আমি একটা কথা বলতে পারি এই প্রসঙ্গে, যে সারা পৃথিবীতে যত বন্ড আছে তার মধ্যে কোন বন্ড সব থেকে স্ট্রং, কোন বন্ড সব থেকে স্ট্রং? আমি তোকে অপশন দিচ্ছি, তুই দেখ। কার্বন ট্রিপল বন্ড কার্বন, নাকি নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, নাকি কার্বন ট্রিপল বন্ড অক্সিজেন। এই তিনটে বন্ড হচ্ছে মোস্ট, মানে এরাই হচ্ছে সব থেকে স্ট্রং বন্ড, এরাই হচ্ছে সব থেকে স্ট্রং বন্ড এই তিনটে। কিন্তু আমি তোকে এখন জিজ্ঞাসা করেছি যে এই তিনটের মধ্যে সারা পৃথিবীতে এর চাইতে স্ট্রংগেস্ট বন্ড আর নেই। তো এটা একটা বড় ইনফরমেশন, এটা আমি তোকে আজকে জানাবো। কিন্তু তুই আগে বল যে তোর কি মনে হচ্ছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড বেশি স্ট্রং, নাকি নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড বেশি স্ট্রং, নাকি কার্বন অক্সিজেন মানে কার্বন মনোঅক্সাইডে যে ট্রিপল বন্ডটা আছে সেই ট্রিপল বন্ডটা বেশি স্ট্রং? কি মনে হয়? এনি আইডিয়া? নাইট্রোজেন 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 এটা কি জানতিস নাকি আন্দাজে মারলি? আন্দাজ। আচ্ছা, আমি এবারে তোকে বলি, কার্বন কার্বন ট্রিপল বন্ডের এনার্জি হচ্ছে 835 কিলোজুল পার মোল। এটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ডের এনার্জি 835, ঠিক আছে? নাইট্রোজেন নাইট্রোজেনের ট্রিপল বন্ডের এনার্জি হচ্ছে 943 কিলোজুল পার মোল। দুটো বলে দিলাম। আর এই কার্বন অক্সিজেন ট্রিপল বন্ডের এনার্জি হচ্ছে 1027 কিলোজুল পার মোল। এই কার্বন অক্সিজেনের যে ট্রিপল বন্ড, এই হচ্ছে হাইয়েস্ট বন্ড ডিসোসিয়েশন এনার্জি। হাজারের উপরে আর কেউ নেই কোনো বন্ডে ডিসোসিয়েশন এনার্জি তা নয়। এসব কেন হয় আমি তোকে ওভারল্যাপ কনসেপ্ট দিয়ে বোঝাবো, ব্যাপারটা জমে যাবে পুরো। কিন্তু ঘটনা হচ্ছে ইনফরমেশন হিসাবে এসব মারাত্মক। এসব কিন্তু তুই বইতে পাবি না, কিন্তু কোশ্চেনের মধ্যে তোর থাকবে। অনেক টেবিল থাকে, টেবিলের মধ্যে সব ভ্যালু দেওয়া থাকে, সেই জন্য আমি টেবিলগুলো দেখতে বলি। এনসিইআরটি-তে প্রচুর টেবিল দেওয়া রয়েছে, আমি সেই টেবিল বারবার পড়ি, দেখি যে টেবিলের মধ্যে পিকুলারিটি কিছু কিছু আছে কিনা। আমি অনেক টেবিল দিয়েও দিই, আমি পড়ানোর মধ্যে অনেক টেবিল ইউজ করি। কিন্তু আমি তোকে বলছি যে কার্বন অক্সিজেনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেনের চাইতে অনেকটাই বেশি, প্রায় 70 কিলোজুল পার মোল ডিফারেন্স আছে দুজনের মধ্যে। তো কার্বন অক্সিজেনের কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক বেশি। কেন বেশি সে নিয়ে আমরা পরে আলোচনা করব, কারণ এটা ওভারল্যাপ কনসেপ্টের উপরে বেস করে এটা হয়েছে। তো এই প্রসঙ্গে বন্ড ডিসোসিয়েশন এনার্জির কথা বলছিলাম বলে এটা নিয়ে আমি বললাম। তো আমরা বন্ড এনার্জি, সেখানে কিছু কিছু বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এগুলো কিছু কিছু আমি ডেটা দিয়েছি যে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হয় মানে বন্ড এনার্জি তত বেশি হয়, বন্ড এনার্জি যত বেশি হয় বন্ড লেন্থও তত কম হয়।
তো বন্ড এনার্জি, বন্ড লেন্থ এগুলো দেয়া আছে। ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি, ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি মানে ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির উপরে বেস করে। এগুলো কি একটু দেখবি ছেড়ে দিবি, বেশি কিছু তোকে ভাবতে হবে না, দেখবি ছেড়ে দিবি। ফ্লুরিনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি দেখলে অবাক হয়ে যাবি 159, ব্রোমিনের 193, ক্লোরিনের 243। তো বোঝাই যাচ্ছে যে ফ্লুরিন বন্ড ভাঙতে কম এনার্জি লাগে, ব্রোমিন তারপরে ক্লোরিন বন্ড ভাঙতে অবভিয়াসলি বেশি এনার্জি অদ্ভুতভাবে লেগে গেল। এগুলো কিন্তু তুই শুধু দেখবি রিড করার জন্য, আমি টেবিল দুটো দিয়েছি রিড করার জন্য, কিন্তু আমি সেই অর্থে এই যে কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা কার্বন অক্সিজেন ডাবল বন্ড বা কার্বন ট্রিপল বন্ড, এই যে কার্বন 1027 ওখানে ভুল করে লিখে দিয়েছি 1072, সরি আমি এখানে 27 লিখেছি, জাস্ট একটু আমার গোলমাল, 1072 অনেকটাই ডিফারেন্স। নাইট্রোজেন তো ট্রিপল বন্ডে এনার্জি তো 945 বা 43 এরকম এর কাছাকাছি। তো সব সময়তেই বন্ড স্ট্রেংথ সিঙ্গেল বন্ডের চাইতে ডাবল বন্ডের একটা লাঠির চাইতে দুটো লাঠি আমাকে বেশি এনার্জি লাগবে, খুব স্বাভাবিক ব্যাপার। আর ট্রিপল বন্ডের স্ট্রেংথও কিন্তু অনেক বেশি। বন্ড লেন্থ সিঙ্গেল বন্ডের সব থেকে বড়, তারপর ডাবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। এই আইডিয়াগুলো কিন্তু থাকা দরকার আছে। এগুলো আমরা জাস্ট কোয়ালিটেটিভ ওয়েতে বলছি, কারণ বন্ডিং আমরা এখনো ভিবি থিওরি বা বন্ডিং এর থিওরি শিখিনি। থিওরি শিখলে যখন সেখানে ওভারল্যাপ আমি তোকে বলবো, তখন তুই এগুলোর কারণ তুই নিজের থেকেই বের করতে পারবি। হাইব্রিডাইজেশন যখন তোকে বলবো, তখন তুই নিজের থেকে কেন ডাবল বন্ড ছোট, কেন ট্রিপল বন্ড আরো ছোট, সেসব তুই নিজের থেকেই বের করতে পারবি। কিন্তু টেবিল যেহেতু দেখাচ্ছি, তাই টেবিল থেকে কি কি ইনফরমেশন আমি পাচ্ছি সেভাবে পড়তে হয়, পড়াটা এইভাবে করতে হয়। বন্ড প্যারামিটার কিন্তু সব এক্সপ্লেন করা যায় না, একটা ফ্যাক্টর দিয়ে সব এক্সপ্লেন করা যায় না। বন্ডিং এর থিওরি বললে তখন কিন্তু এক্সপ্লেন করা যায়। তো ব্যাপারটা কিন্তু মাল্টিপল বন্ডের ব্যাপারগুলো বললাম আমি তোকে। এইবারে কি না, এইবারে আমাদের ইম্পর্টেন্ট জায়গায় আমরা চলে এসেছি, মানে কেমিক্যাল বন্ডের আস্তে আস্তে ভিতরে ঢুকছি। আমি টোটাল ব্যাপারটা আমি তোকে বলবো, এবং আমি তোকে এমও থিওরি তার শর্টকাট আমি মেথড তোকে বলবো, যে খুব সহজে তুই এমও থিওরি দিয়ে কিভাবে এমও থিওরির উপরে, কারণ এমও থিওরির উপর কোশ্চেন দেয়, একটা কোশ্চেন তো অবশ্যই দেয়, এমও থিওরির উপর কিভাবে তুই কোশ্চেন ট্যাকেল করবি সেসব কথা আমি তোকে বলবো। কিন্তু আপাতত আজকে চল আরো কিছুক্ষণ সময় আমি একটু নিই, তাতে আমরা এই বন্ডিং এর যে থিওরি, সেই থিওরির একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই থিওরির আইডিয়াটা আমি তোকে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ডের ফার্স্ট যে থিওরি এসেছিল সেটা হচ্ছে লুইসের কনসেপ্ট, কাসেল লুইস ল্যাংমিউর কনসেপ্ট। সেখানে শেয়ারিং অফ ইলেকট্রনের কথা বলা ছিল, এবং যে শেয়ারিং অফ ইলেকট্রন যেগুলো করা হয়েছিল, যা যা স্ট্রাকচার যা করা হয়েছিল, সব লুইসের কনসেপ্ট। পরবর্তীকালে ভিবি থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি এসেছিল, কারণ লুইস থিওরির কিছু প্রবলেম ছিল, কিছু লিমিটেশনস ছিল, এবং ভিবি থিওরি কিন্তু হিটলার লন্ডনে দেয়া ছিল। তো এই হিটলার লন্ডনের যে থিওরি, সেটা পরবর্তীকালে পাউলিং স্ল্যাটার মডিফাই করেছিলেন, সে কথা আমি তোকে বলবো। এবং এই ভিবি থিওরি থেকে কিন্তু ভিএসিপি আর থিওরি ডেভেলপ করা হয়েছিল, যেটা নাইহোম অ্যান্ড গিলেসপি বলে দুজন সায়েন্টিস্ট দিয়েছিলেন, ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যা দিয়ে স্ট্রাকচার ডিটারমিন করা যাচ্ছিল। তারপরে এখান থেকে হাইব্রিডাইজেশনের কনসেপ্টে আমরা পৌঁছবো। হাইব্রিডাইজেশন কনসেপ্টে পড়ার পরে এই অংশটা শেষ হয়ে যাবে, কিন্তু তার চাইতে মডার্ন থিওরি গিভেন বাই আমেরিকান সায়েন্টিস্ট আর.এস. মুলিকেন, খুব নামকরা সায়েন্টিস্ট মুলিকেন, তিনি কিন্তু একাই দিয়েছিলেন মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি। তো এই থিওরিগুলো কিন্তু আমাদের কোভ্যালেন্ট বন্ডের থিওরি হিসাবে পরিচিত। তো খুবই দুর্দান্ত সমস্ত ব্যাপার, একদম পুরো আমি তোকে পিকচারটা বলে দিচ্ছি, এবং সমস্ত জিনিস যখন ডিসকাস করব তখন তুই বুঝতে পারবি যে কেমিক্যাল বন্ডের থিওরিগুলো কিরকম পরপর এসছে। তো চল আমরা লুইসের বক্তব্য শুনে নিই, এবং লুইস কি বলছে সেই ব্যাপারটা শুনে নিই। প্রথম কথা হচ্ছে যে লুইসের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু পুরোপুরি কিন্তু ডিপেন্ড করেছেন কিসের ওপরে,
না বাইরের সেলে 8টা ইলেকট্রন হবে, এই ব্যাপারটার উপরেই লুইস পুরোপুরি ডিপেন্ড করেছেন যে 8 ইজ এনাফ, 8টাই যথেষ্ট, আর বেশি চাই না, 8 ইজ এনাফ, 8টা ইলেকট্রনই যথেষ্ট, 8টা ইলেকট্রন থাকলেই আমি খুশি। তো এই যে অক্টোপাস থিওরি, এই যে অক্টোপাস 8টা ইলেকট্রন, সেটাই হচ্ছে যথেষ্ট, সেটাই হচ্ছে টোটাল। আমার ফোনটা দিয়ে যাক, হয়ে গেছে তো? হ্যাঁ। তো কি বক্তব্যটা ছিল দেখ, covalent compounds tends to form so that each atom by gaining, losing or sharing electrons has an octet of the electrons in its outermost shell. সে ইলেকট্রন লুজ করে বা ইলেকট্রন গেইন করে বা শেয়ার করে যে কোনো ভাবেই তার বাইরের সেলে কিন্তু 8টা ইলেকট্রন সে রাখার চেষ্টা করবে, এটাই হচ্ছে তার টার্গেট। দ্বিতীয় কথা হচ্ছে যে কি না, কোভ্যালেন্ট কম্পাউন্ড সেগুলো শুধুমাত্র নন মেটাল অ্যাটম দিয়েই তৈরি হবে, কোনো মেটালিক অ্যাটম সেখানে থাকবে না। আর কি না, দ্য টার্ম মলিকিউল ইজ ইউজড এক্সক্লুসিভলি ফর কোভ্যালেন্ট বন্ডিং, মানে কোভ্যালেন্ট বন্ডিং এ যে কম্পাউন্ড গুলো হবে সেগুলোকেই মলিকিউল বলা হবে, আয়নিক কম্পাউন্ড গুলোকে কখনো মলিকিউল বলা হবে না, সেটা আজও চলে। সোডিয়াম ক্লোরাইড মলিকিউল না, এগুলো ক্রিস্টাল, কারণ আয়নিক কম্পাউন্ড গুলো একটা থাকে না, কিন্তু কোভ্যালেন্ট মলিকিউল সে একটা থাকতে পারে, নাও থাকতে পারে, একটা থাকতে পারে, পসিবিলিটি আছে। সেই জন্য মলিকিউল টার্মটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো আমি তোকে বলছি যে এই যে থিওরি তুই কিন্তু যে কোনো জায়গায় লাগাতে গেলে হবে না। লুইস ডট স্ট্রাকচার এখান থেকে কোশ্চেন দেয়, কিন্তু সেই কোশ্চেন যে দেয় সেই কোশ্চেনের অ্যান্সার তুই যখন করতে যাবি তোকে ভালো করে বুঝে নিতে হবে যে এর ক্ষেত্রে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়। আমি তোকে সমস্ত কথাই বলবো। প্রথম কথা হচ্ছে যে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার কখনো ডি ব্লকের কোনো এলিমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, 1 নম্বর কথা। ডি ব্লকের কোনো এলিমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। কোনো ডি ব্লকের কম্পাউন্ড জিঙ্ক, কপার, তারপরে ক্রোমিয়াম, আয়রন, এসবের কম্পাউন্ড যদি লুইস ডট স্ট্রাকচার দিয়ে লিখতে যাস জীবনেও লিখতে পারবি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এস এবং পি ব্লকের ক্ষেত্রেও 70% কেসে তোর মিলবে, বাকি 20 থেকে 30% কেস তোর মিলবে না। আস্তে আস্তে তুই করতে করতে বুঝে যাবি যে কোথায় মিলবে কোথায় মিলবে না। কিন্তু লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারটা তে যা যা কথা বলা হয়েছে সেগুলো কিন্তু প্রাইমারিলি অনেক ক্ষেত্রেই কিন্তু খাটে না। যে যে ক্ষেত্রে খাটে সেই সব ক্ষেত্রেই আমরা এটাকে অ্যাপ্লাই করব, কিন্তু যেখানে খাটে না সেখানে কিন্তু এটা অ্যাপ্লাই করে লাভ নেই। আমাদের কোশ্চেনও দেয় কিন্তু যেসব জায়গায় লুইস ডট স্ট্রাকচার অ্যাপ্লিকেবল হয় সেই সব জায়গা থেকেই কোশ্চেনটা দেয়। তো কে করেছিলেন এই কাজ? না, যে করেছিলেন তাকে তুই দেখতে পাচ্ছিস যে ইনি হচ্ছেন জিএন লুইস, এবং ইনি 1875 থেকে 1946 পর্যন্ত। এমন নয় যে অনেকে ভাবে যে লুইস মানে পুরো সেই বাবরের আমলের লোক, এরকম নয়। লুইস মানে বেশি দিন না, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে দেখে যেতে পারেননি উনি, 1946-এ মারা গেলেন, তো 47-এ আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়েছে। তো লুইস ডট স্ট্রাকচার তিনি দিয়েছিলেন আমাদেরকে, সেটা আমি তোকে আজকে শিখিয়ে দেবো যে কিভাবে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার লিখতে হয়। তো আমি এটা আমাদের বোর্ডসে যখন ক্লাস হয়েছিল তখনও আমি শিখিয়েছিলাম, কিন্তু থোড়ি কারোর মনে থাকে এসব কথা। তো প্রথম কথা হচ্ছে যে তিনি কিছু রুলস দিয়েছিলেন, সেই রুলসের মধ্যে কি যে কোনো মলিকিউলকে উনি ধরে নিয়েছিলেন 2 ডাইমেনশন, সব থেকে বড় গন্ডগোল, কারণ মলিকিউল 3 ডাইমেনশনাল হয়, কিন্তু উনি কনসিডার করেছিলেন 2D ভিউ,
তার মানে এর থেকে কখনো স্ট্রাকচার পাওয়া যাবে না। shows dot only for valence electron, শুধু ডট দিয়েই ভ্যালেন্স ইলেকট্রনটাকে মিন করা হবে। ডট কোথায় দেয়া হবে না, টপ, বটম, রাইট, লেফট সাইড। অনেক সময় অনেকেই লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার লেখে দেখেছি আর কি, এইভাবে লেখে, এরকম 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 করে লিখে দেয়। এসব লেখা যায় না, এসব লেখা যায় না, এসব লুইস বলেনি। কিভাবে লেখা যায়? ওভাবে লেখা যায় না। অক্সিজেনে তুই লিখবি তাহলে তোকে এইভাবে লিখতে হবে, এরকম 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 এরকম। তার পাশে পেয়ার করে লিখতে পারো, এরকম এরকম লিখতে পারো, কিন্তু এরকম একটা অক্সিজেন দিয়ে এরকম এরকম কর্নার কর্নার করে এইসব করে লিখতে পারো না, এটা দেয়া নেই। টপ, বটম, রাইট, লেফট। রাইট মানে ডান দিকে বাঁ দিকে, যা খুশি লেখা যায় না। আমরা এসব লিখি, বইতেও থাকে, কিন্তু এসব লেখা যায় না। থিওরিতে এদের তা বলা নেই। তুই বললি হ্যাঁ আবার লিখলে কি হবে, বেশ করবো আমি লিখবো, আপনি জানতো, আপনি বেশি জানেন, এরম বলতে নেই। কি বলতো, এরাম তো যা বলে গেছে তার কথাটাই তো আমি বলবো, নিজের কথা তো চালিয়ে লাভ নেই রে বাবা। লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার মানে লুইস যা করেছে সেটাই তোকে লিখতে হবে। হ্যাঁ, তুই যখন এমনি বোর্ডসের পরীক্ষায় লুইস ইলেকট্রন ডট যেখানে খুশি ডট মেরে দিলি, কেউ কিচ্ছু বলবে না। ওখানে 4টে অপশন দেবে, দেখবি ডটটা একটু সাইডে সরানো আছে, একটু উপরে দেওয়া আছে, একটু কর্নারে দেওয়া আছে, দিয়ে বলছে যে কোড। তোর দেখে মনে হবে যে আরে বাবা সবগুলোই তো একই, আরে ডট ডান দিকে বাঁ দিকে উপরে নিচে একটু কোনা করে আছে, তাতে কি যায়, ডট যেখানে খুশি লিখতে পারে, ঝড়েতে সরে গেছে। কিন্তু না, ওরকম করা যায় না, এরকম হয় না। নিয়মটা মেনটেন করতে হয়। তো তারপরে তাকে পেয়ার করতে হবে। পেয়ার মানে দুজনে একসাথে দিতে, হিন্দিতে পেয়ার নয়, পেয়ার ইংলিশে। তো হান্টস রুল অনুযায়ী পেয়ার্ড হয়ে যাবে। তো কাদের জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টের জন্য অ্যাপ্লিকেবল, মানে গ্রুপ 1A থেকে 8A, মানে পুরানো পিরিয়ড টেবিলের অনুযায়ী। কারণ যখন পুরানো পিরিয়ড টেবিল ছিল সেই অবস্থাতেই উনি এই লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার করেছিলেন। গ্রুপ 1A থেকে 8A পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল হলো। তো এবারে নিয়মটা কি? নিয়মটা আমি তোকে একবার দেখিয়ে দিই। যে নিয়মটা হচ্ছে যে যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তারা কিন্তু পেয়ার আপ করে যাবে 8টা করার জন্য। ধর নাইট্রোজেনের এখানে 1টা 2টো 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, এরও 3টে আছে, তাহলে এখানে কিন্তু 1টা 2টো 3টে দুজনের সাথে পেয়ার আপ হয়ে গেল, মানে ট্রিপল বন্ড হয়ে যাবে, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়ে যাবে। বা ধর তুই অক্সিজেন দিয়ে করতে গেলি, তাহলে সেই একই ব্যাপার, যে এর 1টা 2টো আনপেয়ার আছে, এরও আনপেয়ার আছে, তাহলে ওরা পেয়ার্ড হয়, এই একটা এরকম পেয়ার্ড আপ হয়ে যাবে। দুজনের ইলেকট্রন কিন্তু একটা একটা করে দিয়ে পেয়ার্ড আপ হয়ে যাবে, যাতে করে সকলেরই 8টা ইলেকট্রন বাইরের সেলে হয়ে যায়। এরকম 8টা ইলেকট্রন হয়ে যাবে। এবারে দেখ যে আমরা কার কটা বন্ড করবে সে ব্যাপারে কি হংক রুল। হংক রুল মানে কি? হংক রুল মানে হচ্ছে যে হাইড্রোজেন আর হ্যালোজেন সবসময় কটা বন্ড করবে? একটা। অক্সিজেন কটা বন্ড করবে? দুটো। নাইট্রোজেন কটা বন্ড করবে? তিনটে। কার্বন কটা বন্ড করবে? চারটে। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ বন্ডস। ম্যাক্সিমাম নাম্বার অফ বন্ড, ম্যাক্সিমাম কতগুলো বন্ড করতে পারে। তো হাইড্রোজেন হ্যালোজেন একটা করে, অক্সিজেন দুটো করে, নাইট্রোজেন তিনটে করে, আর কার্বন চারটে করে ম্যাক্সিমাম বন্ড করতে পারে, ম্যাক্সিমাম পসিবিলিটি। যখন ডট স্ট্রাকচার লিখবো তখন এটা কাজে লাগবে, হংক রুলটা কাজে লাগবে। তো যেরকম হাইড্রোজেন এখানে একটা বন্ড করেছে, অক্সিজেন দুটো বন্ড করেছে, নাইট্রোজেন তিনটে বন্ড করেছে, কার্বন তো সব রকমই করতে পারে, সিঙ্গেল বন্ড করতে পারে, কার্বন ডাবল বন্ড করতে পারে, কার্বন ট্রিপল বন্ড করতে পারে, সবকিছুই করতে পারে। কার্বনের পক্ষে সবগুলোই সম্ভব। তাই কার্বনের লুইস ডট স্ট্রাকচার লেখার সময়ও একই রকম নিয়ম কারণ আমরা মেনটেন করব। তো এবারে দেখ যে আমরা রুলটা বুঝে নিই। রুলটা কি না, প্রথম কথা, সেন্ট্রাল অ্যাটম একটা যখন লুইস ডট স্ট্রাকচার লিখতে যাবি তার সেন্ট্রাল অ্যাটমটা কি হবে সেটা তোকে জানতে হবে। যে সেন্ট্রাল অ্যাটমটা কাকে তুই সেন্ট্রাল অ্যাটম ধরবি,
তো কাকে তুই সেন্ট্রাল অ্যাটম ধরবি সেই ব্যাপারটা কিভাবে ঠিক হবে? না দেখ, সেন্ট্রাল অ্যাটমটা ধরার জন্যে তোকে যে কম ইলেকট্রোনেগেটিভ হবে, লিস্ট ইলেকট্রোনেগেটিভ, সেই হবে সেন্ট্রাল অ্যাটম। যদি কার্বন থাকে, কার্বন যদি ওখানে প্রেজেন্ট থাকে, তাহলে কার্বনকেই তুই সেন্ট্রাল অ্যাটম ধরবি। তাহলে নিয়মটা কি? ইন জেনারেল দ্য লিস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইজ সেন্ট্রাল, অ্যাটম হুইচ ইজ আর লেস নাম্বার, যেটা কম থাকবে সেটা সেন্ট্রাল অ্যাটম হবে। যে অ্যাটমের ম্যাক্সিমাম নাম্বার অফ বন্ড থাকবে সে, আর লার্জেস্ট যে হবে। এই চারটে ক্রাইটেরিয়ার উপর বেস করে তুই একটা ক্রাইটেরিয়া যদি তুই না পাস প্রথমটা, তাহলে সেকেন্ডটা দেখবি, সেকেন্ডটা যদি না পাস তারপরটা দেখবি, তারপরটা যদি না পাস তারপরটা দেখবি। এরকম ভাবে সেন্ট্রাল অ্যাটমটাকে তুই চুজ করবি যে কে সেন্ট্রাল অ্যাটম হবে। মোট কথা, লিস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বেশি কম নাম্বারে রয়েছে এবং বেশি সংখ্যক বন্ড করতে পারে, লার্জেস্ট, সেগুলোই কি বলে সেন্ট্রাল অ্যাটম। এবারে সারাউন্ডিং অ্যাটম। সারাউন্ডিং অ্যাটম মানে কি? সেন্ট্রাল অ্যাটমের চারিধারে যে বন্ড অ্যাটম থাকে, হাইড্রোজেন, ফ্লুরিন থাকলে বা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকলে হবে। তো তুই যখন অক্টেট কমপ্লিট করবি তখন সারাউন্ডিং অ্যাটমের ফার্স্ট অক্টেট কমপ্লিট করবি, তারপরে সেন্ট্রাল অ্যাটমের, তারপরে লাস্টে করবি। সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রন পরে দিবি, সারাউন্ডিং অ্যাটমে দেওয়ার পরে তাদেরকে অক্টেট স্যাচুরেশন করার পরে তবেই কিন্তু সেন্ট্রাল অ্যাটমে দিবি। সেন্ট্রাল অ্যাটমে আগে দেওয়া যাবে না, নিয়ম যা সেটাই আমি তোকে বলে যাচ্ছি। তো এইগুলো হচ্ছে নর্মালি নিয়ম। তো আমরা কি করব না, আমাদের কাছে কয়েকটা রুল আছে, সেই রুলটা কি আমি তোকে বলছি। সেটা হচ্ছে যে লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার করতে গেলে আমাদেরকে জানতে হবে যে সেখানে কে চ্যাট বক্সে কি লিখছে, তাহলে স্যার এটা কি করে হয় যে আমি কি চুজ করব বুঝতে পারছি না, তাহলে কি করব? ভুল করে চলে গেছে, এর মানে কি বুঝলাম না। আচ্ছা, কিছু বুঝছি না, আমি পড়াচ্ছি। আচ্ছা, এখানে কি না, আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমি মিথেনের কথা ভাবছি। তো প্রথমে কি করবি, তুই N1 বের করবি। N1 মানে কি না, সাম অফ ভ্যালেন্স ইলেকট্রন প্লাস মাইনাস নেট চার্জ। এ তো মাথায় চার্জ নেই, চার্জ থাকলে প্লাস, থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিবি, মাইনাস থাকলে কতগুলো ইলেকট্রন অ্যাড করে দিবি যতগুলো মাইনাস থাকবে। যাকে N1 প্রথমে বের করছি। N1 কি হবে না, ভ্যালেন্স ইলেকট্রন মানে কার্বনের কটা ভ্যালেন্স ইলেকট্রন, কার্বনের হচ্ছে 4টে, আর হাইড্রোজেনের কটা, হাইড্রোজেনের একটা করে 4টে, মানে N1 এর ভ্যালু কত, 8। N2 এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু অ্যাটম, কতগুলো অ্যাটম আছে আদার দেন হাইড্রোজেন, কি অ্যাটম আছে আদার দেন হাইড্রোজেন, একটাই আছে কার্বন, আর 2 ইন্টু কতগুলো হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন আছে, তাহলে এখানে হয়ে গেল 16। এবারে হচ্ছে N3 বের করব। N2 মাইনাস N1 মানে 16 মাইনাস 8, এটাই হচ্ছে শেয়ার্ড ইলেকট্রন। তাহলে আনশেয়ার্ড ইলেকট্রন কত, N1 মাইনাস N3, আনশেয়ার্ড ইলেকট্রন একটাও নেই, 8 মাইনাস 8 একটাও নেই। তাহলে এতে কতগুলো বন্ড আছে, নাম্বার অফ বন্ড, তাহলে শেয়ার্ড ইলেকট্রন যেটা তাকে 2 দিয়ে ডিভাইড করব, 8/2 মানে 4টে বন্ড আছে। আর লোন পেয়ার কটা আছে না, আনশেয়ার্ড যেটা থাকবে তাকে 2 দিয়ে ডিভাইড করব, কিন্তু আনশেয়ার্ড এখানে 0, তাই 2 দিয়ে ডিভাইড করলে কিছুই থাকবে না, 0ই হবে। তাহলে এখানে কার্বন লিখে দিলাম, 4টে হাইড্রোজেন লিখে দিলাম। আচ্ছা, এবারে বলেছে কি নাম্বার অফ বন্ড কটা, 4টে, তাহলে এর সাথে একটা একটা ইলেকট্রন, একটা একটা ইলেকট্রন, একটা একটা ইলেকট্রন, একটা একটা ইলেকট্রন, এই একটা বন্ড,
এই একটা বন্ড, এই একটা, চারটে বন্ড, কোনো লোন পেয়ার নেই, কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, কিছু নেই, আমাকে আর কিছু বসাতে হবে না, সোজা এটাতেই বসালেই হয়ে যাচ্ছে। মিথেনের যদি আমি করি তাহলে, অন্য ক্ষেত্রে লোন পেয়ার থাকলে লোন পেয়ার গুলো বসাতে থাকবো, সারাউন্ডিং অ্যাটমে আগে বসাবো, তারপরে যদি বেঁচে থাকে তাহলে সেন্টার অ্যাটমে বসাবো, দেখতে হবে আটটা হচ্ছে কিনা সকলের, এরকম করে করে যেতে হবে। তো এই যে N1 N2 N3 N4 এই যে রুলটা যেটা বের করলাম, এটা বুঝলি কি বুঝলি না? হ্যাঁ স্যার বুঝেছি। এটা আমি আগেও বুঝিয়েছিলাম, আগেও বলেছিলাম একবার কেমিক্যাল বন্ড পড়াতে গিয়ে। তো এখানে আমরা এরকম ভাবে যদি তুই করিস তাহলে আমি তোকে অনেকগুলো করতে দেব, সেগুলো তুই বাড়িতে চেষ্টা করবি। এবারে হচ্ছে কি না ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ মানে কি? ফর্মাল চার্জ কথাটার মানে হচ্ছে আমি তোকে বলে দিচ্ছি, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল রেসিডুয়াল চার্জ। মানে একটা মলিকিউলের মধ্যে হাইপোথেটিক্যাল কিছু চার্জ আসে। হাইপোথেটিক্যাল চার্জ আসে মানে কি? মানে ওই অ্যাটমটা যখন বন্ড করেছে তখন ও কারো কাছ থেকে ইলেকট্রন নিয়েছে নাকি ওর কাছ থেকে কেউ ইলেকট্রন নিয়েছে, সেটা বোঝার জন্য এই জিনিসটা আসে। যদি ও অন্যের কাছ থেকে ইলেকট্রন নেয় তাহলে ওর মাথায় ফর্মাল চার্জ নেগেটিভ আসবে, আর যদি ওর থেকে কেউ ইলেকট্রন নেয় তাহলে ওর ফর্মাল চার্জ পজিটিভ আসবে। ওর থেকে যদি কেউ ইলেকট্রন নেয় তাহলে পজিটিভ আসবে। তো ফর্মাল চার্জ কি করে বের করতে হবে না, ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার, যে অ্যাটমের বের করবি তার ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার, মাইনাস কি নাম্বার অফ বন্ডস, মানে কি শেয়ার্ড ইলেকট্রন বাই 2, এটা হচ্ছে নাম্বার অফ বন্ডস, মাইনাস নাম্বার অফ কি আনশেয়ার্ড ইলেকট্রন। আনশেয়ার্ড ইলেকট্রন মানে কি, মানে হচ্ছে N4 যেটা ভ্যালুটা বেরোবে সেটাই, বা তুই করতে পারিস 2 ইন্টু লোন পেয়ার, 2 ইন্টু লোন পেয়ার, এটাও দিয়েও করতে পারিস। তো এখান থেকে এইটা হিসাব করলে কতগুলো বন্ড করে শেয়ার্ড ইলেকট্রন ডিভাইডেড বাই 2, N4 দিয়ে নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন, এটা যদি তুই পুরোপুরি বের করিস তাহলে সেখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে তোর কি ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ দুটো অ্যাডজাসেন্ট অ্যাটমের উপরে কখনো ফর্মাল চার্জ থাকবে না। মানে ধর এ আর বি এর মধ্যে এরকম ধরনের বন্ড করেছিস, এর মাথায় প্লাস এলো এর মাথায় মাইনাস এলো, তো এরকম লেখা যাবে না, তখন কি করে দিতে হবে না, ওখানে ডাবল বন্ড করে দিতে হবে, এরকম ডাবল বন্ড করে দিতে হবে। হ্যাঁ, তো অ্যাডজাসেন্ট অ্যাটমের উপর থাকবে না। আর লুইস ডট স্ট্রাকচার যখন তুই করতে যাবি তখন আরো তিনটে জিনিস থাকবে, রেজোন্যান্স, ব্যাক বন্ডিং আর বন্ড লেন্থ। এসব জিনিস নিয়ে আমি পরের দিনকার তোকে বলবো যে কিভাবে জিনিসটা আসবে, আমি ডেফিনেটলি তোকে পরের দিনকার জানাবো। রেজোন্যান্স বা বন্ড লেন্থ এগুলো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট, যে এর সাথে এর কোরিলেশনটা কি। তবে আজকে আমি একটা ফর্মাল চার্জ বের করে আমি তোকে দেখিয়ে দিচ্ছি যে ফর্মাল চার্জটা কি করে আসবে। এখানে কয়েকটা প্রশ্ন দেয়া রয়েছে, সেই প্রশ্নগুলো একটু তুই করবি। এখানে ফর্মাল চার্জ ধর NO3 মাইনাস, তো এই স্ট্রাকচার দেওয়া রয়েছে, ফর্মাল চার্জ আমি বের করছি। তাহলে অক্সিজেনের উপরে ফর্মাল চার্জ যখন বের করবি তখন কি অক্সিজেনের বাইরের সেলে কটা ইলেকট্রন, 6টা, মাইনাস হাফ অফ কি না দুটো ইলেকট্রন শেয়ার্ড ইলেকট্রন ডিভাইডেড বাই 2, শেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 2, এই যে এইগুলো হচ্ছে শেয়ার্ড ইলেকট্রন ডিভাইডেড বাই 2, মাইনাস আনশেয়ার্ড ইলেকট্রন কতগুলো আছে 1 2 3 4 5 6, এটাতেও 1 2 3 4 5 6, তাহলে এই দুটোরই একই রকম ভাবে বেড়েছে -1। ফর্মাল চার্জ অন নাইট্রোজেনের বাইরের সেল ইলেকট্রন কটা, 5টা। নাইট্রোজেন কটা বন্ড করেছে না, নাইট্রোজেন এখানে কিন্তু 4টে বন্ড করেছে, কারণ এটাতে টোটাল শেয়ার ইলেকট্রন হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, তাহলে নাইট্রোজেনের মাথায় +1। ফর্মাল চার্জ অফ অক্সিজেন, এই অক্সিজেনটা সেখানেও বের করলে 0 আসছে। তো সব মিলিয়ে তুই টোটাল যে চার্জ অন দা আয়ন কি হবে, দুটো অক্সিজেনের উপর -1 করে চার্জ আর একটা নাইট্রোজেনের উপর +1 চার্জ, সব মিলিয়ে হচ্ছে কি এর টোটাল চার্জ হবে -1, মানে NO3 -1 এরকম ধরনের চার্জটা থাকবে।
তো এই পদ্ধতিতে তুই যে কোনো লুইস ডট স্ট্রাকচার ফর্মাল চার্জ তুই বের করতে পারিস। আমি তোকে কয়েকটা লুইস ডট স্ট্রাকচারের জন্য বলে দেবো। স্যার নাইট্রোজেনের কি করে হচ্ছে 8 হ্যাঁ, হাফ নাইট্রোজেনের ইনটু 8 তো হবে না ফর্মাল চার্জ? নাইট্রোজেন কটা বন্ড করেছে? নাইট্রোজেন এখানে এদিকে একটা অক্সিজেনের সাথে বন্ড করেছে, এদিকে একটা অক্সিজেনের সাথে বন্ড করেছে, আর এইখানে দুটো বন্ড আছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে বন্ডে 8টা ইলেকট্রন ডিভাইডেড বাই 2, মানে এখানে 4, এখানে 4ই আসবে। নাইট্রোজেন তো 4টে বন্ড করেছে, এই দেখ না, এদিকে ডাবল বন্ড আছে, এখানে দুটো করে ইলেকট্রন পেয়ার হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন। এই স্ট্রাকচারটা দেখ ভালো করে, স্ট্রাকচারটা দেখ, এখানে 8টা ইলেকট্রন। তো শেয়ার্ড ইলেকট্রন বাই 2 মাইনাস করতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস শেয়ার্ড ইলেকট্রন বাই 2 মাইনাস 2 ইন্টু লোন পেয়ার, কতগুলো লোন পেয়ার আছে সেটা দিয়ে করতে হবে। ঠিক আছে, তো এখানে রকম স্ট্রাকচার থেকেই বলে দেওয়া যাবে। তো স্ট্রাকচার দেওয়া, আমি একটা কি দিয়েছি এখানে ফর্মাল চার্জ, সেটা তুই দেখেই বুঝে যাবি যে তার মাথায় কত ফর্মাল চার্জ। তোকে এত কিছু ক্যালকুলেশন করতে হবে না, তার জন্য একটা টেবিল শর্টকাট আর কি, এটা শর্টকাট। কার্বনের মাথায় যদি কখনো কার্বন যদি 3টে বন্ড করে, তার মধ্যে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। 3টে বন্ড করলে প্লাস বা মাইনাস দু রকমেরই হতে পারে। নাইট্রোজেন যদি 4টে বন্ড করে প্লাস হবে, কার্বন যদি 3টে বন্ড করে প্লাস হবে, আর হ্যালোজেন যদি 2টো বন্ড করে তার মাথায় প্লাস হবে। আর বোরন যদি 3টে বন্ড করে 0 চার্জ, কার্বন 4টে বন্ড করলে 0 চার্জ, নাইট্রোজেন 3টে বন্ড করলে 0 চার্জ, অক্সিজেন 2টো বন্ড করলে 0 চার্জ, হ্যালোজেন একটা বন্ড করলে 0 চার্জই হবে। আর নাইট্রোজেন 2টো বন্ড করলে তার মাথায় -1 চার্জ আসবে, অক্সিজেন যদি একটা বন্ড করে তার উপরে -1 চার্জ আসবে, আর হ্যালোজেন যদি একটা বন্ড করে, এটা একটা বন্ড করে, তার উপরে -1 চার্জ আসবে। তো এইগুলো কিন্তু সহজে বের করার জন্যে আমি এরকম একটা টেবিল তোকে দিয়ে দিলাম, যেটাতে তুই ফর্মাল চার্জ বের না করেও তুই এমনিতে টেবিল দেখেও তুই বলে দিতে পারবি, কটা বন্ড করেছে গুনে গুনে তুই বলে দিতে পারবি। তো সেই ফর্মাল চার্জের কথাটা আমি বললাম। লুইস ডট স্ট্রাকচার এখানে কয়েকটা করে দেয়া রয়েছে, তুই একটু দেখবি। লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার আমরা কয়েকটা করে দিয়েছি, এবং তোকে এইটা করবি HCnNO2 মাইনাস, এরকম কয়েকটা দিয়েছি। আচ্ছা, এখানেও কয়েকটা প্রশ্ন এখানে দেয়া রয়েছে, অক্টেট রুল কয়েকটা মেনটেন করছে কি না করছে, এগুলো কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে, এমসিকিউ কোশ্চেন যেগুলো এসছিল, এরকম কয়েকটা কোশ্চেন আমি দিয়েছি। এই কয়েকটা কোশ্চেন তুই অবশ্যই পড়বি পুরো। এনসিইআরটি চ্যালেঞ্জার্স থেকে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা এনসিইআরটি থেকে অনেক কোশ্চেন নিটে দেয়, যেরকম এই কোশ্চেনটা চ্যালেঞ্জারের কোশ্চেন, কিন্তু এটা দিয়েছে। এটা বলেছে যে H2O-তে, এটা আমি করে দিচ্ছি, এইরকম বন্ডটা ভাঙতে গেলে তাকে এক্স অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। এবারে OH বন্ডটা হলো, তাকে ভাঙতে গেলে ওয়াই অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। তাহলে বলেছে যে এক্স ইকুয়ালস টু ওয়াই, নাকি এক্স গ্রেটার দ্যান ওয়াই, নাকি এক্স লেস দ্যান ওয়াই, নাকি নান অফ দিস। এটা কোনটা হবে? এটা চ্যালেঞ্জারের কোশ্চেন, এনসিইআরটির কোশ্চেন। তো এটা কিন্তু দেখ, যে যখন অক্সিজেন হাইড্রোজেন এরকম বন্ড আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এবারে যখন তুই ভাঙছিস তখন কিন্তু এখানে অক্সিজেনের মাথায় একটা ইলেকট্রন অলরেডি রয়ে গেছে, একে বলে র্যাডিক্যাল। সে সবসময় ইলেকট্রন চায়, ইলেকট্রন এক্সপেক্ট করে, কিন্তু সেকেন্ড টাইম যখন ভাঙতে যাবি তখন কিন্তু সেটা ইজিয়ার হবে না। ফার্স্ট বন্ডটা ভাঙা ইজিয়ার হতে পারে, সেকেন্ড বন্ডটা ভাঙতে গেলে অলরেডি সে র্যাডিক্যাল হয়ে আছে, একটা আনস্টেবল স্পিসিস হয়ে রয়েছে। তখন যদি তুই ভাঙতে চাস তাহলে কিন্তু বেশি এনার্জি লাগবে, তাহলে এটা এক্স এর চাইতে ওয়াই বেশি হবে, এক্স এর চাইতে ওয়াই গ্রেটার হবে। এটা আমি তোকে বলে দিলাম। এখানে এনসিইআরটি চ্যালেঞ্জার্সের আরেকটা কোশ্চেন ছিল, এটা এনসিইআরটিতেই লেখা রয়েছে অ্যান্সারটা, তুই এনসিইআরটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বি। এরকম ধরনের কোশ্চেনও কিন্তু নিটে দেয়, যে লুইসের যে কনসেপ্ট, যেটা স্টেশনারি কিউবিক অ্যারেঞ্জমেন্ট কনসেপ্টটা কে ডিসকার্ড করেছিলেন? অ্যাকচুয়ালি ডিসকার্ড করেছিলেন ল্যাংমিউ।
ওর সাথেই ছিলেন, একসাথে লুইসের ডট স্ট্রাকচার করেছিলেন লুইস কাসল ল্যাংমুর, কিন্তু ল্যাংমুর পরে এটাকে ডিসকার্ড করে দিয়েছিল, বলেছিল এটা ফালতু থিওরি, এটা হবে না, তো ডিসকার্ড করেছিল ল্যাংমুর। আর এখানেও HSO4 মাইন আছে, সালফারের উপর কত ফর্মাল চার্জ আছে এটাও তুই বের করবি হোমওয়ার্কে, যে কত সালফারের উপরে ফর্মাল, এই লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচারটা করবি, করার পরে সালফারের উপরে ফর্মাল চার্জ বের করবি, যেভাবে আমি ফর্মুলা দিয়ে দিয়েছি ওই দিয়েই তুই করতে পারবি। হ্যাঁ, আর এখানে 30টা কম্পাউন্ড দেওয়া রয়েছে, আমি বোর্ডসের জন্যও দিয়েছিলাম 30টা কম্পাউন্ড, ওয়াটার, হাইড্রোজেন পেরক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যানাইডাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড, পারক্রোমেট, ক্রোমিল ক্লোরাইড, কার্বনিক অ্যাসিড, কার্বন সাবঅক্সাইড, সালফিউরিক ক্লোরাইড, সালফিউরিল ক্লোরাইড, তারপরে হচ্ছে থায়োনিল ক্লোরাইড, থায়োসালফেট আয়ন, হাইড্রোজেন, ইনঅর্গানিক বেনজিন, ব্লিচিং পাউডার এবং ক্যালসিয়াম কার্বাইড, ওজোন, ফসফরাস, সালফার, নাইট্রোসিল ক্লোরাইড, টিলডেন রিয়েজেন্ট এবং কপার সালফেট, পটাশিয়াম পারম্যাট, পটাশিয়াম ক্রোমেট, পটাশিয়াম সায়ানাইড, ডাইব্রোমো অক্টা অক্সাইড। এই যে 30টা কম্পাউন্ড, এদের স্ট্রাকচার তোকে একদম মাস্ট জেনে রাখতে হবে, এই স্ট্রাকচার না জানলে চলবেই না, এই স্ট্রাকচার ছাড়া আর কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার পড়বে না। নিটের জন্য এই কয়েকটা কম্পাউন্ডের স্ট্রাকচারটা জরুরি, আমি স্ট্রাকচারগুলো আমি পড়ে দেবো, আমি প্রত্যেকটা স্ট্রাকচার করে দেবো, ডান দিকে স্ট্রাকচার আছে ফাঁকা জায়গা, আমি এখানে লিখে দেবো, স্ট্রাকচারগুলো লিখে দেবো, তো প্রত্যেকটা স্ট্রাকচার আমি লিখে দেবো, লিখে দিলে তুই বুঝে যাবি। আর এখানে একটু অক্টেট রুলের কয়েকটা এক্সেপশন আছে, সেটা একটু দেখবি, আমি পাঠিয়ে দেবো আমাদের পরের দিনকার, যাতে করে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আর কি আমরা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে পড়াবো, ভ্যালেন্স বন্ড থিওরি, হাইব্রিডাইজেশন, সেগুলো থেকে পড়াবো, অক্টেট রুলের এক্সেপশন গুলো আমি দিয়ে দেবো। এই পর্যন্ত আজকে থাকলো, পরের দিনকার এরপর থেকে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ।